আচ্ছা, যাই প্রথমে একটু তো ডিসকাস করেছিলাম, তাই না? ইকুয়েশনে লেখা হয়েছিল নাকি আমার খেয়াল পড়ে না কতটুকু ডিসকাস করেছিলাম। কয়টা ভ্যারিয়েবল? 9টা। 9টা। কি কি হবে 9টা? D2A, ধরো D2B, ডি D2C. থেকে এ তে যাবে, হ্যাঁ, ডি থেকে বি তে যাবে, ডি থেকে সি তে যাবে, তার ডির জন্য 3টা। সিমিলারলি ই থেকে এ তে যাবে, ই থেকে বি তে যাবে, ই থেকে সি তে যাবে, আরো 3টা। এফ থেকে এ তে যেতে পারে, বি তে যেতে পারে, সি তে। টোটাল কতগুলো? 9টা ভ্যারিয়েবল। ঠিক আছে। আচ্ছা, আমি বলতে ক্লাসে শুরু করেছিলাম, এটাকে বলি ওয়ান, এটাকে বলি ওয়ান, মানে সোর্স ওয়ান, ডেস্টিনেশন ওয়ান। এটা হচ্ছে টু, এটা টু, এটা থ্রি, এটা থ্রি। তার মানে ডি থেকে যদি এতে যাই আমি কি লিখবো? আমি লিখবো এক্স ওয়ান ওয়ান। ঠিক আছে, ওয়ান থেকে ওয়ানে যাচ্ছে। ই থেকে সি তে গেলে কি লিখবো? X2 3। এক্স টু থ্রি। গুড। তাহলে এখন কনস্ট্যান্ট মানে অবজেক্টিভ ফাংশন তো সহজ, 9টা ভ্যারিয়েবল ইনটু দ্য কস্ট, কস্টের সাথে মাল্টিপ্লাই করলাম, তাই না? কনস্ট্যান্ট গুলো লেখো। কনস্ট্যান্ট গুলো কি হবে? লিখে আমাকে পাঠাবা হোয়াটসঅ্যাপে। অবজেক্টিভ ফাংশন তো বোধহয় সবার কাছে ক্লিয়ার। অবজেক্টিভ ফাংশন ক্লিয়ার না? যেমন x11 × 5, x12 × 4, x12 × 3, হ্যাঁ, এইভাবে আমরা ইয়ে করে হতে পারবো। এখন কনস্ট্যান্ট গুলো লেখো। আর এটা কি করবো আমরা, ম্যাক্সিমাইজেশন না মিনিমাইজেশন? কস্টটাকে আমরা মিনিমাইজ করার চেষ্টা করব। ওই দিন ক্লাসে এটা কতটুকু ডিসকাস করেছিলাম হয়তো মনে মনে পড়তেছে না। কনস্ট্যান্ট গুলোকে লেখা হয়েছিল ওই দিন নাকি? Yes, sir. সবগুলো কয়টা কনস্ট্যান্ট বলো তো? স্যার 6টা সাপ্লাই সাইডে 3টা ডিমান্ড সাইডে 3টা। এক্স্যাক্টলি, সাপ্লাই সাইডের 3টা, ডিমান্ড সাইডের 3টা। সাইন গুলো কি হবে সাপ্লাই সাইডের জন্য? যেমন x11 প্লাস x12 প্লাস x13, ডি থেকে যাচ্ছে কি কি? x11 প্লাস x12 আর প্লাস x13, তাই না? তাহলে এই 3টা মিলে কি ম্যাক্সিমাম কত হবে? ইট ক্যানট এক্সিড 100 ইউনিট। আবার এতে যাচ্ছে কি কি? এতে যাচ্ছে x11, x21, x31, এই 3টা মিলে কি হতে হবে? অ্যাটলিস্ট 300 হতে হবে। এটা ব্যালেন্স মডেল ইকুয়াল টু ইউজ করতে পারবে। এবার আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে সাপ্লাই সাইডের গুলা লেস দেন ইকুয়াল টু, এর চেয়ে বেশি হতে পারবে না, এর চেয়ে বেশি তো আমার নাই। আর এখানে আমরা গ্রেটার দেন ইকুয়াল টু ইউজ করবো। ঠিক আছে, কারণ আমরা আনব্যালেন্স মডেল হতে পারে, ওখানে আবার অন্য কন্ডিশন থাকতে পারে। ঠিক আছে, তো এখন ইকুয়াল টু যদি যদি সলিউশন পেয়ে যায়, গ্রেটার দেন যাবে না, কারণ কস্ট কস্ট মিনিমাম মিনিমাইজ করার চেষ্টা করতেছি। ঠিক আছে, তাহলে আমরা এই পরের প্রবলেমটাতে যাই। আমার তো আইডিয়া ছিল তোমাদের লিনিয়ার প্রোগ্রামে ভালোভাবে পড়ানো হয়েছে, কারণ এটা অনেক অ্যাপ্লিকেশন আছে। আমি যাই হোক, আমরা হয়তো আরেকটা দুইটা ক্লাসে শেষ করব, এই এত ডিটেল তোমাদের ইয়েতে যেতে পারবো না। আচ্ছা, একটা সিমিলার কনসেপ্টে, ট্রান্সপোর্টেশন মডেল একটা সিমিলার কনসেপ্ট, একটা আরেকটা যে অ্যাসাইন মডেল। সাপোজ তোমার হাতে 3টা প্রজেক্ট আছে, ঠিক আছে, এবং 3জন প্রজেক্ট ম্যানেজার আছে। এখন কাকে কোথায় অ্যাসাইন করবা? আচ্ছা, কেন এই প্রশ্ন আসলো? ধরো একজন হচ্ছে একটা স্পেসিফিক প্রজেক্টে এফিশিয়েন্ট, তাহলে ওকে যদি ওখানে অ্যাসাইন করে তাহলে কি টাইম কম লাগবে না? ইয়েস স্যার। ঠিক আছে, ইটস নট র্যান্ডম, মানে আমাদের সিলেক্ট করতে হবে কাকে কোথায় অ্যাসাইন করবো। তো এখানে দেখো আমাদের উইচ অ্যাসাইন প্রজেক্ট। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে কস্ট। আমরা অ্যাডামসকে যদি প্রজেক্ট ওয়ানে অ্যাসাইন করি, কস্ট টু দি কোম্পানি ইজ 11,
অ্যাডামস যদি 2 তে অ্যাপ্লাই করি তাহলে কস্ট অফ দ্য কোম্পানি ইজ 14, 3 তে দিলে 6। এই কস্ট ম্যাট্রিক্স দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে কাকে কোথায় অ্যাসাইন করছেন? আমার কস্ট ইজ মিনিমাম। ইট ইজ অলমোস্ট লাইক এ ট্রান্সপোর্টেশন মডেল। এখন এটার অবজেক্টিভ ফাংশন। আচ্ছা, তার আগে বলো ভ্যারিয়েবল কয়টা হবে? এগুলো কিন্তু কস্ট, দিস আর নট ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল কয়টা হবে? এর 6টা। তিনটা কি কি হতে পারে? হোয়াট আর দি অপশনস? আমরা কিন্তু মডেল করার সময় দেখবো অপশন কয়টা আছে, সবগুলো অপশনকে আমরা নিয়ে আসবো। তারপর সলিউশনের মধ্যে তো আসবে কোনটা জিরো হবে কোনটা কি হবে, এটা তো কি হবে। ওকে, ভ্যারিয়েবল কয়টা হবে বলো দেখি। কেউ কারেক্ট? দুটোই ভুল। কারেক্ট কি হবে? 9টা হবে। 9টা হবে, গুড। আমরা এই এখানে করতে পারি এরকম ট্রান্সপোর্টেশন মডেলের মতন। অ্যাডামসকে বললাম 1, ব্রাউনকে বললাম 2, আর কুপার্সকে বললাম 3। তাহলে আমরা কি করতে পারি যে তাহলে অ্যাডামসকে প্রজেক্ট 1 অ্যাসাইন করতে পারি, 2 তে করতে পারি, 3 তে করতে পারি, তাই না? ব্রাউনকে করতে পারি 1 এ, 2 তে, 3 তে। তাহলে 9টা ভ্যারিয়েবল। এখন প্রশ্নে আচ্ছা, এখানে একটা ডিফারেন্স আছে আগের চেয়ে, যে এই ভ্যারিয়েবলের ভ্যালু কি হবে? আমরা তো আগে দেখছি x1 এর মানের ভ্যালু 20 হতে পারে, 30 হতে পারে, 50 হতে পারে, হ্যাঁ, এরকম। বাট এখানে x1 মান, x1 এই ভ্যারিয়েবলের ভ্যালু কি হবে? স্যার 1 অথবা 0 হতে পারে। 1, এক্স্যাক্টলি, বাইনারি হবে। ঠিক আছে, যদি অ্যাসাইন করি 1 হবে তাহলে কস্টের সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, আর যদি 0 হয় তাহলে কস্টটা ডিসকার্ড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের অবজেক্টিভ ফাংশনটা কি হবে? আগের মতনই হবে। আমরা যদি এভাবে লিখি, ম্যাট্রিক্স ফর্মে যদি লিখি আমরা x11 প্লাস x11 কি 11, তাই না? 11x11 প্লাস 14x12, এভাবে আমরা 9টা লিখে ফেললাম। এটাকে আমরা মিনিমাইজ করব। তাহলে আমরা যদি অ্যাডামসকে 1 এ অ্যাসাইন করি তাহলে x1 এর ভ্যালু কত আসবে? 1 আসবে। তাহলে আমাদের কোএফিসিয়েন্ট কত? 11। 11 ইন্টু 1 কত হবে? 11ই হবে, তাই না? আচ্ছা, সিমিলারলি কুপার্সকে যদি আমরা 2 তে অ্যাসাইন করি তাহলে কি হবে? x32। x32 ভ্যারিয়েবলটা ভ্যালু কত হবে? 1 হবে। তাহলে আমরা কস্ট কত অ্যাড হবে? অবজেক্টিভ ফাংশন 12 অ্যাড হবে। আচ্ছা, এখন ইকুয়েশন গুলো কি হবে লেখো। ইকুয়েশন মানে মধ্যে কনস্ট্যান্ট গুলো কি হবে একটু চিন্তা করে দেখো। আগেরটার সাথে কিছুটা সিমিলারিটি আছে, আবার আবার কনসেপ্ট একটু ডিফারেন্ট আছে। একটু চিন্তা করে দেখো। বাইনারি তো ঠিকই বলছো, 0 মান হবে, বাট এর এফেক্ট কি হবে ইন দি ইকুয়েশন সেটা একটু বোঝার চেষ্টা করো। একটা জিনিস তো ক্লিয়ার, একজনকে কয়টা প্রজেক্ট অ্যাসাইন করবো? স্যার একটা অ্যাসাইন করব। আচ্ছা, তোমার রেসপন্স দিতে এত দেরি হচ্ছে কেন আমি বুঝতেছি না। একজনকে একটা প্রজেক্ট অ্যাসাইন করতে পারবো, তার বেশি না। ঠিক আছে, এটার বেসিসে একটু চিন্তা করে দেখো যে কনস্ট্যান্ট কি হবে।
কি মাথায় কিছু আসতেছে যে কি হওয়া উচিত? কারো কোনো আইডিয়া যে কনস্ট্যান্ট কি হওয়া উচিত? একটা অন্তত বলো। স্যার x11 প্লাস x12 প্লাস x13 ইকুয়াল টু 1 হতে Good. পারে। হতে পারে না, হবেই। এই তিনটার মধ্যে যে কোনো একটা ভ্যালু 1 হবে। তার মানে কি অ্যাডামসকে আমরা একটা প্রজেক্টে অ্যাসাইন করে বাকি দুটো ভ্যালু কত হবে? বাকি দুটো ভ্যালু 0 হবে। ঠিক আছে। সিমিলারলি ব্রাউনের জন্য কি হবে? আবার একই জিনিস হবে। ঠিক আছে। কুপারের জন্য একই জিনিস হবে। প্রশ্ন হচ্ছে এটুকু হলে কি শেষ, না আরো কিছু লাগবে কনস্ট্যান্ট? Sir, lower bound, upper bound দিয়ে হ্যাঁ হ্যাঁ, সরি। lower bound, upper bound কি দিতে হবে এখানে? কারণ more than one project করতে পারবো। বাইনারি বললে তো আর ওইটার দরকার হয় না। বাইনারি বললে ভ্যালু তো ফিক্স করে দিলাম, আইদার 0 অথবা 1, অন্য কিছু তো হবে না। আমার কথা যে তিনটা ইকুয়েশনই সাফিসিয়েন্ট কিনা, না আরো কিছু লাগবে? কি মনে হয় তিনটে ইকুয়েশন দিয়ে হয়ে যাবে তো নাকি? আজকেও কিন্তু অ্যাটেন্ডেন্স তোমরা, আমি জানি না, ক্লাসের যে 70, অ্যারাউন্ড 70 অ্যাটেন্ডেন্ট। স্যার, তিনটা দিয়ে তো হওয়ার কথা। আচ্ছা, তিনটে আমাদের আমাদের অবজেক্টিভ কি? মিনিমাইজ করা, তাই না? আমরা একটু ফিগার গুলো দেখি x21 মডেলের plus মতো। x31 এটাও কি 1? যে আমাদের একটা প্রজেক্টে কজনকে অ্যাসাইন করব? একজনকে অ্যাসাইন করা লাগবেই। ঠিক আছে। যেমন অ্যাডামসকে কোন একটা প্রজেক্টে অ্যাসাইন করবোই, সিমিলারলি একটা প্রজেক্টে কজনকে অ্যাসাইন করতে পারবো? একটা। এটা কিন্তু কনস্ট্যান্ট, না হলে কি হয় দেখো, আমাদের অবজেক্টিভ ফাংশন মিনিমাইজ করা, তাই না? তাহলে অ্যাডামসকে কোথায় অ্যাসাইন করব? আমরা অঙ্ক বাদ দিই, মিনিমাইজ করার এমনি দেখি কোন প্রজেক্টে, কি মনে হয়? Yes. অ্যাডামসকে কস্ট কম কোথায়? প্রজেক্ট 3 তে দিলাম। ঠিক আছে। ব্রাউনকে কোথায় দিব? প্রজেক্ট 1 এ। আর কুপারের জন্য মিনিমাম কস্ট কোথায়? আবার প্রজেক্ট 3। তাহলে 3 তে দুজন অ্যাসাইন হয়ে গেল না? আমার প্রথম তিনটে ইকুয়েশন তো সবগুলো ভ্যালিড, কিন্তু এখন যদি বলি 3 তে কি হবে, তিনটা মিলে কি হতে হবে? 1 হতে হবে। তাহলে কিন্তু এই জিনিসটা আর হবে না, তাই না? তাহলে আমাদের এখানেও কিন্তু ওই কি বলে, তিনটা লাগবে ফর সাপ্লাই সাইড, তিনটা লাগবে ফর ডিমান্ড সাইড। একই কথা, তিনটা প্রজেক্টের জন্য তিনটা ইকুয়েশন, যেমন x11 প্লাস x21 প্লাস x23 ইকুয়াল টু কত হবে? 1 হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যদি ওই যে সার্ভের যে অঙ্কটা ইয়েটা করলাম, এটা এইভাবে আমরা ইয়েতে এক্সেল ইনপুট দিতে পারি। x11, ঠিক আছে, একটা সেল x11, তারপর x12, তারপর x13, ঠিক আছে, তারপরে x21, এইভাবে করে। তাহলে এই তিনটা যোগ করলে কি হবে? অ্যাডামসকে দিস শুড বি 1। ঠিক আছে। সিমিলারলি এইটা আমি লিখলাম না, লেখার দরকার আছে, দিস শুড বি 1। তারপর x31 প্লাস 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 1। তারপর এই তিনটা যোগ করে কত হতে হবে? এই তিনটা যোগ করে কিন্তু 1 হতে হবে। এই তিনটা যোগ করে 1 হতে হবে। এই 6টা কনস্ট্যান্ট সবগুলো ইকুয়াল টু ইকুয়াল টু ইকুয়াল টু। বুঝতে পারছো যে পরের তিনটা কেন দরকার? Yes, sir. ওই তিনটা না করলে কি হবে? অ্যাডামসকে যে আমার তো অবজেক্টিভ ফাংশন তো এত কিছু বুঝবে, সেটা বুঝে কোন ভ্যালুটা নিলে আমার কস্ট উইল বি মিনিমাম, কন্ডিশনগুলো ভায়োলেট না করে। অ্যাডামসকে দিলাম 6 এ, x1 প্লাস x2 প্লাস সরি x11 প্লাস x12 প্লাস x13 ইকুয়াল টু 1, ফাইন। কুপারসে বেলা তাই কি ইয়েকে ভায়োলেট হচ্ছে? x31 প্লাস x32 প্লাস x33 ইজ ইকুয়াল টু 1।
তাহলে কস্ট কিন্তু দেখা যাবে এটা আমরা এরকম হয়ে গেছে। সুতরাং আমাদের ওইটা একটা কনস্ট্যান্ট দিতে হবে যে আমাদের প্রত্যেকটা প্রজেক্টে কি হবে, একজন, তার বেশি না। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট মডেল। এই যে কাউকে যদি কোথাও আমরা অ্যাসাইন করতে হয়, যদি কস্টের একটা ব্যাপার থাকে, সেটা বেসে আমরা এরকম অ্যাসাইন করতে পারি। আচ্ছা, আমরা এখন একটু আর একটু কমপ্লেক্স একটা ট্রান্সপোর্টেশন মডেলে যাই। এটা একটু তুলে নাও, এটা একটু লিখে নাও। F1 কি? ফ্যাক্টরি। আর W ওয়্যারহাউস। ঠিক আছে, আর ডি তো লেখা আছে ডিস্ট্রিবিউশন সেন্টার। এটা একটু লিখে নাও, কারণ আমরা তো পরে অন্য ইয়েতে গেলে এটা ইয়ে থাকবে না। ডিস্ট্রিবিউশন সেন্টারের কাজ কি কি মনে হয়? এটা কি কোনো ইনভেন্টরি থাকবে, না যা আসবে তারপর পাঠিয়ে দিব? কি মনে হয়? হ্যাঁ, পাঠিয়ে দেবো। হ্যাঁ, এখানে কিন্তু থাকবে না। যেমন আমি কথার কথা যে W2 তো কত 90, তাই না? আমি এখান থেকে আনতে পারি 50, ঠিক আছে, তারপরে এখান থেকে আনতে পারি 20, হ্যাঁ, বা 50 আর 40 এনে তারপর আমি এই যে পাঠিয়ে দিলাম। ঠিক আছে, সুতরাং অনেক রকম প্যাকেজিং হতে পারে। সুতরাং এখানে কিন্তু কিছু রাখবো না। আচ্ছা, এখন বলো তো কয়টা ভ্যারিয়েবল হবে? স্যার হ্যাঁ, স্যার ডিস্ট্রিবিউশন সেন্টারে যদি কিছু না রাখি তাহলে ওখানে পাঠানো দরকার কিছু। পাঠানো দরকার কি ছিল বলো তো? কেন দরকার? আমি কি করব? কস্ট মিনিমাইজ করব, তাই না? আচ্ছা, একটাই দেখে F2 থেকে W2 তে গেলে এক টনের জন্য খরচ পড়তেছে কত? 900, তাই না? জি স্যার। আর আমি F2 থেকে D তে গেলাম, D থেকে আবার W তে আসলাম, এক টনের খরচ কত হবে? 400 প্লাস 400 কত? 800। 800। ঠিক আছে। আচ্ছা, ধরো F1 এইটা কি, এখানে কিন্তু কোনো লিমিট নাই। ধরো এটা সাপোজ এটা একটা ট্রেন সার্ভিস, তুমি যা দিবার সে নিয়ে যাবে। আর এখানে কিন্তু যে লিমিট লেখা আছে, এটা তোমার নিজস্ব ট্রাক ফ্লিট আছে। নিজস্ব ট্রাক ফ্লিট হলে খরচটা কি হবে, কিছুটা কম হওয়া স্বাভাবিক, তাই না? বাট তোমার যে ট্রাক আছে তাতে এই এই F1 থেকে D তে 50 টনের বেশি ট্রান্সফার করতে পারবা না। ঠিক আছে, এখন ক্লিয়ার তো? ডি তে পাঠানো কেন দরকার? না, তোমার কস্ট বেড়ে যাবে। জি স্যার। হুম। তাহলে ভ্যারিয়েবল কয়টা হবে বলো? 6টা। 6টা হবে। 6টা। F1 থেকে W1, তারপর F1 থেকে D, ঠিক আছে, F2 থেকে D, F2 থেকে W, তারপরে 6টা। এখন আচ্ছা, আমরা ইয়েতে থাকার জন্য ইয়ে করি, সবাই একরকম থাকার জন্য এটাকে বলি X1, সরি, এটাকে বলি X1, ঠিক আছে, এটাকে বলি X2, এটাকে বলি X3, এটাকে বলি X5, সরি X4, এটা হচ্ছে X5, এটা হচ্ছে X6। এখন ইকুয়েশনে লেখো কি হবে।
Objective function তো pretty simple, x1 into 700 plus x2 into 300 plus x3 into 200 plus cos তো দেওয়া আছে। কিন্তু কিছু কনস্ট্যান্ট হবে। x2 এর ভ্যালু কত হতে পারে ম্যাক্সিমাম? স্যার স্যার 50। 50 হতে পারে। ওই চ্যানেল ক্যাপাসিটিতে এক্সিড করতে পারবো না, ঠিক আছে? বাট x1 এর জন্য লিমিটেশন আছে? নাই কিন্তু, ঠিক আছে? এখন লেখো, ইকুয়েশনে লেখো। এবার পাঠাবা, এবার লিখে হোয়াটসঅ্যাপে পাঠাবে। আগেরগুলো তো আর দরকার নেই, ডিসকাস করে ফেলেছি। নাহিয়ান শুনতে পাচ্ছ? রোল নাম্বারটা দেখো, নাই অসুবিধা নেই। রোল নাম্বার 8, সরি। একটা ইকুয়েশন মিসিং। আর আর হ্যাঁ, কনস্ট্যান্ট তো একবার লিখে ফেলছো, অসুবিধা নাই। বাট একটা ইকুয়েশন মিসিং, সেটা কি দেখো। ওকে স্যার। যাওয়া ঠিক হয়নি।
তাহলে একটা দুটো দেখি, তারপরে আমরা ডিসকাস করবো। এটা কার, তোমরা একটু ওই ইয়েটার মধ্যে রোল নাম্বারটা লিখে দিও পেজটার মধ্যে, হ্যাঁ, তাহলে আর আমার ইয়ে করতে হয় না। এটা কার, এটা ভুল হয়নি, এটা হচ্ছে লাস্টে 86 মোবাইল নাম্বার। জারিন, শুনতে পাচ্ছ? Yes, sir. হ্যাঁ, Yes, sir. তুমি যে সাইন ইউজ করছো, তাহলে আমি এটা না করে বলতে পারি ট্রান্সপোর্টেশন কস্ট উইল বি জিরো। আমি সবগুলো ভ্যারিয়েবল জিরো করলাম, কোনো ইকুয়েশন ভায়োলেট হবে? দেখো তো, 0 plus 0 is less than equal to 80, 0 plus 0 is less than 70, 0 plus 0 is less than 90, 0 plus 0 is less than 60. জিরো পাঠাবো না, তো এর চেয়ে কম কস্ট হবে, সবগুলো ভ্যারিয়েবল জিরো। তাহলে ভুলটা হচ্ছে কোথায় দেখো, যেমন W1 এ কি করতে হবে, x1 plus x3, এটা কি লেস দেন ইকুয়াল টু ইয়ে হবে নাকি অ্যাটলিস্ট 60 হতে হবে? বুঝতে পেরেছো ভুলটা? হ্যাঁ, Yes, sir. বুঝাচ্ছি। আর আরেকটা হচ্ছে যে একটা ইকুয়েশন বাকি আছে, একটা ইকুয়েশন বাদ পড়েছে। Okay. অনেকে পাঠিয়েছো, কার্ডটা দেখি এখন। রোল 24, অন্য যেটা বাদ বাদ দিচ্ছে সেটা তুমি লিখছো, কিন্তু দুইটা ইকুয়েশন তুমি মিস করছো। কি মিস করছো একটু চিন্তা করে দেখো। আচ্ছা, গুড। এটা কার রোল? 73, রোল 73। জি স্যার। হ্যাঁ, গুড, তোমার সবগুলো ইকুয়েশন এসছে, কিন্তু এই সাইন গুলো, জি স্যার। ঠিক আছে, ইকুয়েশনের সাইন গুলো, যেমন x1 x2, দিস ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু, তাই না? আমি বারবার একটা কথা বলছি যে ট্রান্সফরমেশন মডেল আনব্যালেন্সড হতে পারে, আমরা অত ডিটেলে যাবো না, কিন্তু আমরা অ্যাটলিস্ট স্ট্যান্ডার্ড ফর্মেটে লেখার চেষ্টা করি। x1 plus x2 ক্যান ইট বি মোর দেন 80? নো স্যার। তো এখানে আমরা লেস দেন ইকুয়াল টু সাইন বসাবো। আর ডাব্লিউ তে দেখো, এখানে একটা জিনিস খেয়াল, প্রত্যেকটা নোডের জন্য কিন্তু একটা ইকুয়েশন লেখা হচ্ছে। এই জিনিসটা বোঝা খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা নোডের জন্য একটা ইকুয়েশন লেখা হচ্ছে। এই F1 W D এগুলো আমরা নোড হিসেবে চিন্তা করতে পারি। তো তারপর x1 plus x3, এখানে কি অ্যাটলিস্ট 60 তো যেতে হবে না? জি স্যার। তাহলে এই সাইনটা কি হবে, ইকুয়াল টু দিতে পারি, গ্রেটার দেনও দিতে পারি, হ্যাঁ ঠিক স্যার, আছে? গ্রেটার মানে ইকুয়াল হওয়া লাগবে না আর কি, গ্রেটার দেন ইকুয়াল টু দেওয়া লাগবে আর কি স্যার। হ্যাঁ হ্যাঁ, তো সাপ্লাই মানে সোর্স গুলোতে হবে লেস দেন ইকুয়াল টু, আর ডেস্টিনেশন হবে গ্রেটার দেন ইকুয়াল টু। আমরা যদি ইকুয়াল টু তে সলিউশন পাই, তাহলে গ্রেটার তে যাওয়ার দরকার তো নাই, কারণ এটা আমার মিনিমাইজেশন মডেল। আচ্ছা, সবাই যেটা মিস করতেছো, এর আগে ডির জন্য একটা ইকুয়েশন হবে, কি হবে বলো? x2 plus x2 x4 plus x4। হ্যাঁ, এটা যোগ করে কি হবে, ইকুয়াল টু, এই দুটো সমান হতে x5 হবে। plus x6। জি স্যার। তাহলে কি হবে, তাহলে আমাদের ডিতে বোঝা গেল, ডি কিছু রাখছি না, ঠিক আছে? আচ্ছা, এখানে যে কনসেপ্ট আমাদের ইম্পর্টেন্ট, দেখো প্রত্যেকটা নোডের জন্য কিন্তু আমরা
ইকুয়েশন লিখতেছি। আচ্ছা, এখন x1 এখানে কয়টা ভ্যারিয়েবল? 6টা ভ্যারিয়েবল, তাই না? আচ্ছা, এখন চিন্তা করে এমন একটা ডায়াগ্রাম, এরকম আরো ধরো আরো 4টা সোর্স আছে, আরো 5টা ডেস্টিনেশন আছে, আরো 3টা ডিস্ট্রিবিউশন পয়েন্ট আছে। তখন বড় চ্যালেঞ্জটা কি হবে? যে মেবি কয়েকশো ভ্যারিয়েবল হয়ে যাবে, তাই না? জি স্যার। আমরা যদি একটা ভ্যারিয়েবল মিস করি তাহলে কি হবে? সব গন্ডগোল হয়ে যাবে, কারেক্ট ইয়ে পাবো না। তো আমরা এখন যে মেথডটাতে যাব সেটা হচ্ছে নেট ফ্লো মেথড। প্রত্যেকটা নোডের জন্য আমরা ইকুয়েশন লিখবো। সুবিধা হচ্ছে যে আমরা নোটগুলোকে যদি বুঝি, ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এই এক একটা অ্যাক্টিভিটি কি দিয়ে আমরা আইডেন্টিফাই করবো। যেমন x1 কে আমরা বলবো ফ্রম f1 টু w1, ঠিক আছে। স্টার্টিং পয়েন্ট মানে সোর্স এন্ড ডেস্টিনেশন, এই দুটো দিয়ে আমরা ভ্যারিয়েবলটাকে ডিফাইন করব। তাইলে হবে কি, যতগুলো নোড থাকবে আমরা খালি নোডগুলো থেকে খালি বুঝলেও যে এটা স্টার্টিং নোড, এটা এন্ডিং নোড, এটা স্টার্টিং নোড, এটা এন্ডিং নোড। হ্যাঁ, এইভাবে আমরা করে করে যদি আমরা লিখে ফেলি তাহলে একবার তাকিয়ে দেখলে বুঝবো যে কোনো নোড মিসিং হয়েছে। কারণ নোডের নাম্বারটা কম হবে কিন্তু নাম্বার অফ ভ্যারিয়েবল অনেক বেশি হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখন ক্লিয়ার তো? নোডের কনসেপ্টটা ক্লিয়ার? আচ্ছা, বলো তো x6 কে কিভাবে দেখাবো আমরা? from F2 to W2. গুড, যাক, আমি যেটা বলতে তুমি অলরেডি বলে ফেলছো। গুড, ভেরি গুড। আমরা তাহলে একটা অ্যাক্টিভিটিকে ফ্রম দিয়ে শুরু করব। ফ্রম কোথা থেকে শুরু হচ্ছে এবং কোথায় গিয়ে শেষ হচ্ছে, ঠিক আছে। তাহলে x6 এর জন্য কি হবে? ফ্রম হবে f2, আর 2 হচ্ছে কোথায় যাচ্ছে? w2 তে যাচ্ছে। তো আমরা প্রত্যেকটা ভ্যারিয়েবলকে তার স্টার্টিং নোড এবং এন্ডিং নোড দিয়ে আমরা ডিফাইন করবো। আমি একবার এক্সেলে চলে যাই। সেটা তো কপি করে নিতে হবে। আচ্ছা, আমি এক্সেল ওপেন করি। আমরা একবারে এটার এখন থেকে আমরা মানে এক্সেলে করলে সুবিধা, আমাদের ইয়ে করা লাগবে না, মানে এটা হাতে লিখতে গেলে হাতে লেখার চেয়ে আমরা ইনপুট দিয়ে সলিউশন করে ফেলতে পারি, ঠিক আছে। আমি একটা শিটে যাই। তোমাদের কাছে তো ডায়াগ্রামটা ড্র করা আছে, তাই না? Yes, sir. আচ্ছা, তো আমি দেখি এখানে। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার হচ্ছে ডিস্ট্রিবিউশনের জায়গা থেকে যেটা হচ্ছে মানে x2 প্লাস x4 মাইনাস x3 মাইনাস x6 এটা কি ইকুয়ালস টু 0 হবে নাকি? বিকজ ডিস্ট্রিবিউশনে হ্যাঁ, তো কোনো কিছু থাকছে না। আমরা, হ্যাঁ, ইকুয়াল টু মানে যেটা লিখেছে x2 প্লাস x4 ইকুয়াল টু x3 প্লাস x5, একই তো কথা। তুমি সবগুলো হ্যাঁ সাইন দিয়ে মানে নিয়ে আসতে পারো। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, মানে বাট এটা ইকুয়ালস টু হবে আর কি। হ্যাঁ, আচ্ছা বাট একটা জিনিস ঠিক খেয়াল করবা, আমরা যে ইকুয়েশন লিখবো এটা একটা বেটার ফর্ম, ইকুয়াল টু 0। মানে আমরা ভ্যারিয়েবল গুলো কি চেষ্টা করবো ইকুয়েশনের লেফট সাইডে রাখতে, ঠিক আছে। আর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা রাখবো রাইট সাইডে। তাহলে ওইভাবে আমরা ইয়ে করবো। আচ্ছা, তাহলে আমি এটা এখানে রাখলাম, তাহলে আমার দেখতে সুবিধা হবে। আচ্ছা, আমরা এখন যেটা করবো, এখান থেকে শুরু করি ফ্রম, ঠিক আছে। তাহলে আমরা এফ থেকে শুরু করি। F1 থেকে কোথায় যাচ্ছি?
একটা হচ্ছে W1 W1, W1 হ্যাঁ। তারপর F1 থেকে আর কোথায় যাচ্ছি? D, তাই না? F1 থেকে তো কোথাও যাচ্ছি না, এই তো হয়ে গেল, তাই না? আচ্ছা, D থেকে কোথায় কোথায় যাচ্ছি? W1 আর W2 W1 আর D থেকে W2, ঠিক আছে। এখন আসো কি বাকি থাকলো? F2, F2 থেকে কোথায় যাচ্ছি? D তে আর যাচ্ছি, W2 W2 আর সরি F থেকে W। দেখো ভ্যারিয়েবল চলে আসলো না আমার সবগুলা। Yes, আমার sir. যদি নাম্বার অনেক বেশি থাকতো, এইটা তো আমরা 1 2 3 4 5 6 নাম্বার বেশি থাকলে এইভাবে আইডেন্টিফাই করা অনেক সহজ না? নোটগুলোকে ধরে ধরে একটা একটা আগালাম আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা একটা কাজ করি, আচ্ছা এটাকে আর কি ছোট করি। আচ্ছা, এখানে আমরা আচ্ছা ক্যাপাসিটি আমরা ইয়ে করে, অসুবিধা নেই। কস্ট গুলো বলো তো, কস্টটা লিখে রাখি। কস্টের ডেটা আমার কস্ট লেখা আছে। এখানে W1 কত? 700, তাই না? 700 D তে কত? 300, তাই 300 না? ভুল লিখলে বলবা। D থেকে W1 200 200। এত ছোট নিচে আমি ঠিক মতো দেখতেছি না। D থেকে W2 400, 400 তাই না? ঠিক আছে। F2 থেকে D হচ্ছে, এ তো ইয়ে করে ফেলছি, কত বলো তো? 400 400। আর F2 থেকে W2 900 900, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা হচ্ছে এখানে ভ্যারিয়েবলকে ডিফাইন করব, আমাদের ডিসিশন ভ্যারিয়েবল এগুলো, ঠিক আছে। আচ্ছা, আমরা এনি ভ্যালু বসে রাখি, 1 1 1 1 বা 1 2 3 4 5 6, আমাদের এটা কাজে লাগতে পারে। ইনিশিয়াল একটা ভ্যালু দিয়ে নিলাম। আচ্ছা, এখন কিছু কনস্ট্যান্ট আছে না, ডির সাথে কনস্ট্যান্ট কি হবে? এখানে আমরা কনস্ট্যান্ট দেখা দিতে পারি less than equal to, oh sorry, less than, sorry, less than equal to, সাইনটা আমাদের বোঝার জন্য রাখতে হবে, অঙ্কে লাগবে না, কিন্তু আমাদের এই চারটা জিনিস হবে না। এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট তোমরা বড় করে লিখে নিও। কত? 50 50 50, ঠিক আছে। জি স্যার এখন এখন হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, আমরা তারপরে কি করব? আমরা এখন প্রত্যেকটা নোডের জন্য একটা কনসেপ্ট ইউজ করব, ইনফ্লো আউটফ্লো। যদি নোডের মধ্যে আসে তাহলে কি বলবো? ইনফ্লো। এটা আমরা যে ফাইন্যান্সে করছে না, বা অ্যাকাউন্টিং ইনফ্লো আউটফ্লো, টাকা যদি আসে দিস ইজ ইনফ্লো, টাকা যদি আমরা খরচ করি দ্যাট ইজ আউটফ্লো। সিমিলারলি আমরা এখানে প্রত্যেকটা নোডের জন্য এখন আর আমাদের ভ্যারিয়েবল আমাদের আর কিন্তু ইয়ে করা লাগবে না, খোঁজা লাগবে না। সিস্টেমই কিন্তু ভ্যারিয়েবলগুলোকে আইডেন্টিফাই করবো যে F1 থেকে কোথায় কোথায় যাচ্ছে, হ্যাঁ F2 থেকে কোথায় যাচ্ছে, D থেকে কোথায় যাচ্ছে। তাহলে আমরা এখানে, বোঝা গেল না? খুব তাড়াতাড়ি কথা বলতেছি। বুঝতে পারছি। Sir, বলছি স্যার। এখন সিস্টেমে ধরো এখানে 50টা F1 আছে, যদি একটা একটা ধরে ধরে করি কি হবে? আমাদের অনেক টাইম লাগবে। আচ্ছা, আমরা যেটা করবো এখানে গুলা লিখি। নোট কয়টা আছে আমাদের বলো? F1 F2 বলো, D তারপরে W1 W2। W1 W2 আচ্ছা, এখন আমরা এখানে বলবো ইনফ্লো। ইনফ্লো F1 এর ইনফ্লো খুঁজতে গেলে F1টাকে কোন কোন কলামে খুঁজবো?
ফ্রম কলামে না টু কলামে? F1 এর জন্য ইনফ্লো যদি হয়, from column স্যার। ফ্রম তো স্যার টু কলামে Two. ভিতরে যাচ্ছে। ফ্রম তো হচ্ছে এখান থেকে যাচ্ছে, আউটফ্লো। ইনফ্লো মানে কি এখানে এসে পৌঁছতেছে, তাই না? জি স্যার। তাই ইনফ্লোর জন্য আমরা কি করব, কোথায় খুঁজবো? F1 কে খুঁজবো হচ্ছে Two তে। টু কলাম। হ্যাঁ, তাহলে আমরা এখানে আচ্ছা কি করব, আচ্ছা আমি আগে বলে নিই তারপর ফর্মুলা লিখি। আচ্ছা, সাপোজ আমরা W1 এর জন্য বার করতেছি, এটাতে বললে বুঝতে হবে F1 এ যদি কিছু নাই। W1 আমরা বলবো কম্পিউটিং যে এখানে যতগুলো W1 আছে খুঁজে বের করো, ও নিজে নিজে বার করবে। তাহলে তারপরে কি করবে, W1 এর করসপন্ডিং যে ভ্যারিয়েবল সেটাকে অ্যাড করবো। তাহলে W1 এর ভ্যালু কত আসবে? 1 প্লাস 3 কত আসবে? 4 আসবে। Four. বোঝা গেল জিনিসটা? তাহলে আমাদের দেখে থেকে খোঁজা লাগবে না, আমরা কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেবো তুমি W1 যে 2 তে যে সব জায়গায় আসো ওখান থেকে এটা খুঁজে করসপন্ডিং ওই কলাম থেকে ভ্যালুগুলোকে অ্যাড করো। বোঝা গেল জিনিসটা? এখন এটা ফর্মুলাটা কি লিখবো সেটা হচ্ছে, আচ্ছা এটাতে লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সাম ইফ, কন্ডিশনাল সাম, ঠিক আছে? রেঞ্জ কি হবে, আমরা কোথায় খুঁজবো, এটা খুঁজবো এখানে, এটাকে আমরা অ্যাবসলিউট করে দেই। সরি, স্যার F4 চাপ দিলে হয়। আমার ল্যাপটপে তো ও আচ্ছা F4, হ্যাঁ দাঁড়াও এটা সিলেক্ট করে নিই। সিলেক্ট করে ফাংশন, ঠিক আছে? এখানে কি ও আচ্ছা, এখানে কি খুঁজবো, এই নোটটা খুঁজবো না এখানে? 10 and 7. তাহলে হ্যাঁ গুড, এটা দিলাম। দেওয়ার পরে সে অ্যাড করবে কোত্থেকে? অ্যাড করবে Variable হচ্ছে column. এই কলাম থেকে, ঠিক আছে? ফাংশন F4, বোঝা গেল জিনিসটা? তাহলে দেখো কত হবে, আমরা W1 এর জন্য করছি না, এখানে W1 তাহলে এই ভ্যালুটা নিবে, এখানে W1 এই ভ্যালুটা নিবে, তাহলে 1 প্লাস 3 কত হচ্ছে? 4, 4. ঠিক আছে? আমরা এটাকে এখন কপি করে দিলেই হবে, যেহেতু আমরা দুটো ফিক্স করে রেখেছি। তাহলে দেখো W2 এর জন্য কত হচ্ছে, W2 তে এখানে আছে 4, আর কোথায় আছে W2? একদম লাস্টে, তাই না? 6। বোঝা গেল জিনিসটা? Yes sir. এটার সুবিধাটা কি সেটা বুঝতে হবে, যে আমাদের খুঁজতে হবে না যে F1 এর যে ইকুয়েশন, আমরা আগে কি x1 x2 দেখতেছিলাম, F1 থেকে স্টার্ট হয়েছে x1 x2 এরকম, এগুলো আমাদের খুঁজতে হবে না। আমরা যদি এইটুকু জায়গায় আমরা যদি এইটুকু ঠিক মতন লিখতে পারি, এইটুকু যদি আমরা ঠিক মতন আইডেন্টিফাই করতে পারি, তারপরে জিনিসগুলো কি অটোমেটিক হবে। যেন আমরা ইকুয়েশন কি লিখতেছিলাম, x1 প্লাস x3 ইকুয়াল টু গ্রেটার দেন ইকুয়াল টু 60, তাই না? এরকম 8-10টা যদি থাকে খুঁজে খুঁজে দেখতে হবে যে কোনটা কোনটা এখানে আসছে, কোনটা কোনটা কোথা থেকে আসছে। বাট আমাদের এখানে কি সুবিধা হবে, এই জিনিসটা কম্পিউটার নিজে নিজে করবে। তাহলে এটা আমরা এখন কপি করে ফেলি। দেখো F1 এ 0 আসছে কেন? 2 তো কোনো স্যার F1 আছে? F1 এর কোনো ইনফ্লো নাই স্যার। হ্যাঁ, F2 তো তাই না? D তে আসছে, ইয়েতে আসছে। আচ্ছা, এখন আমরা করবো আউটফ্লো। ঠিক আছে, আউটফ্লো তো কোথায় খুঁজবো? Sir from column. কলামে হ্যাঁ, এখন খুঁজবো ফ্রম কলামে। কি খুঁজবো, আবার এই নোটটা কি খুঁজবো, তারপরে অ্যাড করব কি, সেম এই ভ্যারিয়েবলটাকে অ্যাড করব। বোঝা গেল জিনিসটা?
জি স্যার। তাহলে দেখো তো F1 এর জন্য কি হচ্ছে, F1 এ এখানে 1, এখানে F1 পাচ্ছে, তাহলে এই ভ্যালুটা নিবে। তারপর F1 কোথায় আছে, এখানে আছে, এই ভ্যালুটা নিবে। 1 + 2 কত হয়, 3 হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা কপি করে ফেলি। আচ্ছা আমরা যেটা করব, ইনিশিয়ালি সবসময় তো পারা যাবে না, এখন যেটা শিখতেছি এই ম্যানুয়ালি দেখবো। ঠিক আছে, F2 তে কত হয় দেখো তো, F2 থেকে এখানে F2 এদিকে কি আছে দেখার দরকার নেই। F2 যদি থাকে এখানে 5, আর F2 দিস ইজ 6, কত হলো তাহলে 11। 11। ডি তে দেখো দুইটা ডি আছে, এখানে D3, D4, তাহলে 7। ঠিক আছে, আর W1 W2 তে তো এখানে নাই, সুতরাং 0 আসবে। আচ্ছা তারপর আমরা দেখবো নেট ফ্লো। তারপর হচ্ছে নেট ফ্লো কি হবে, নেট ফ্লো হবে ইনফ্লো মাইনাস আউটফ্লো। ঠিক আছে, বাস এখন আমরা হচ্ছে, এখন হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, যেমন নেট ফ্লো, এই যে F1 এর নেট ফ্লো কত, F1 এর নেট ফ্লো কত হবে, -3। না না আমাদের কন্ডিশন, এটা তো আমরা এখানে 1 2 3 4 ভ্যালুগুলো আসলে তো চেঞ্জ হবে, তাই না? কিন্তু আমাদের F1 থেকে নোডে কি কোনো ইনফ্লো আছে, শুধু আউটফ্লো। আউটফ্লোটা কত হতে হবে ম্যাক্সিমাম, 80 হ্যাঁ -80 কিন্তু, কেন, আউটফ্লো হচ্ছে স্যার। ইনফ্লো মাইনাস আউটফ্লো। ঠিক আছে, তাহলে আমাদের, আচ্ছা আমরা সব জায়গায় একটা সাইন ইউজ করি, তাহলে সুবিধা হবে। সেটা হচ্ছে আমরা greater than, এখানে কত লিখবো বলো, কন্ডিশন আমরা ইকুয়েশন আগে লিখেছিলাম না, x1 + x3 = বা, এখানে কত লিখবো, বলো, নোটে তো দেওয়া আছে F1 এর আউটফ্লো কত, স্যার 80 80। এটি কি +80 হবে না -80 হবে, স্যার -80। -80 গুড, -80। আচ্ছা আমরা কিন্তু উল্টো লিখতে পারতাম, প্লাস প্লাস করতে পারতাম, কিন্তু দরকার নেই, আমরা সবগুলো একই সাইন ইউজ করবো। দেখো মাইনাস নিয়ে একটা কনফিউশন হতে পারে, আমরা কি লিখবো, আমাদের হচ্ছে যে কি হবে, আমরা যদি এভাবে বলি, লেস দেন ইকুয়াল টু হবে, তাই না, লেস দেন কিন্তু কত, 80, তাই না? আচ্ছা এখন এই পাশে আমাদের ধরো এটা x1 + x2 হবে, আমি আবার ছবিতে যাচ্ছি, x1 + x2, এটা ম্যাক্সিমাম হলে কত হতে পারবে, 80, তাই না? 80। ধরলাম এর চেয়ে কম নিচ্ছি, ওখান থেকে 70 নিচ্ছি। এখন আমি যদি এটাকে -80 করি, ইকুয়েশনটা কি হবে বলো, সাইনটাকে চেঞ্জ করতে চাই, সাইনটা এখন দিতে চাই, এই সাইনটা দিতে চাই এখন, তাহলে ফিগার দুটো কি লিখবো, -70 এক্স্যাক্টলি। আমি যদি সাইন চেঞ্জ করি, ভ্যালুগুলোর ভ্যালু কি হবে, নেগেটিভ হয়ে যাবে। নেগেটিভ, যে পজিটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ পজিটিভ। ঠিক আছে, কারণ দেখো এখানে কি করবো তাহলে, -70, ঠিক আছে, আর মাইনাস, এটা আসলে কোনটা ছোট, এখানে তো জানি 70, এখন -70 ছোট না -80 ছোট, স্যার -80 ছোট। -80 ছোট, তাহলে আমরা সেটা হচ্ছে না এখানে, যে দিস শুড বি, যদি আমরা এখানে ইয়ে লিখতেছি যে এই ভ্যালুটা কি হবে, এই ভ্যালুর চেয়ে ছোট হতে হবে। ঠিক আছে, সেটা কিন্তু আমরা এখানে লিখলাম। ইয়েস স্যার। আচ্ছা সিমিলারলি F2 তে কি হবে,
মাইনাস স্যার কত? -70 70। আচ্ছা, তারপর কি ডি, তাই না? ডি তে কি হবে? 0, তাই না? হ্যাঁ, এখন বলো W1 এ কত হবে? 60 স্যার +60 না -60? +60 +60, গুড। আর W2 তে +90 একটা জিনিস, এই যে নেট ফ্লোর অ্যাডভান্টেজটা বুঝতে হবে। সুবিধাটা কি দেখো, সেটা হচ্ছে এফ এর জন্য কয়টা ভ্যারিয়েবল এটাকে এফেক্ট করছে। আমার এখানে F1 থেকে আমার 7টা ভ্যারিয়েবল থাকতে পারতো না? F1 থেকে 7টা ডেস্টিনেশন, এখানে তো দুটো দেখাচ্ছে মাত্র। F1 থেকে 7টা ওয়্যার হাউসে যাচ্ছে। তাহলে আমাদের যদি আমরা ওইভাবে ভেঙে ভেঙে ইকুয়েশন লিখতাম কি হতো, দেখে দেখে F1 থেকে একটা যাচ্ছে, দুইটা যাচ্ছে, তিনটা যাচ্ছে, এগুলো ভ্যালুগুলোকে নিজে নিজে যোগ করা। বাট এতে সুবিধা কি, আমরা শুধু এখানে ভ্যারিয়েবলটা ঠিক মতো ডিফাইন করতে হলে বাকি কাজ কি করতেছে, কম্পিউটার করে দিচ্ছে, আমাদের কিন্তু আর কিছু করা লাগতেছে। স্যার আমরা এখানে সব জানি না গ্রেটার দেন ইকুয়াল টু কেন দিলাম? কোনটা। ওই যে নেট ফ্লো এর পাশে সবগুলো গ্রেটার দেন ইকুয়াল টু কেন দিলাম? আচ্ছা, প্রথম দুইটা আমি ইচ্ছে করলে উল্টা সাইন দিতে পারতাম, তাই না? দিলে কি হতো, ইজ লেস দেন ইকুয়াল টু 80, লেস দেন ইকুয়াল টু 70, এটা লিখতে পারতাম। একই তো কথা। আর যদি গ্রেটার দেন সাইনটা চেঞ্জ করেছি কেন, আমি অ্যারে হিসেবে ইয়েটা দিতে চাই, কনস্ট্যান্টটা দিতে চাই। তাহলে এখন কি সুবিধা হবে, আমরা বলবো দিস অ্যারে শুড বি গ্রেটার দেন ইকুয়াল টু দিস অ্যারে, একবার বলে ফেলতে পারবো না? আর এই দুটো করতে পারো, এই দুটো আমরা নেগেটিভ সাইন দিতে পারবো। কিন্তু একটা জিনিস কি, ফর্মুলা কি হচ্ছে ইনফ্লো মাইনাস আউটফ্লো। তাহলে নেট ফ্লোটাকে আবার তোমার চেঞ্জ করা লাগবে। নেট ফ্লো কি আসবে এখানে? 3। নেগেটিভ আসবে না F1 এর জন্য? জি স্যার। তাহলে সেটাকে পজিটিভ করা লাগবে, করে তোমার সাইন চেঞ্জ করতে হবে। ঠিক আছে, মানে এই ইকুয়েশনটা মানে কি, আমি যদি লিখি যে ভ্যালুটা আছে এটা যদি আমি পজিটিভ করি তাহলে কি হবে, 3, এখানে কি হবে, লেস দেন ইকুয়াল লেস দেন ইকুয়াল টু কত? 80। ঠিক আছে না ইকুয়েশন, 3 is less than or equal to 80, তাহলে -3 is greater than -80। বোঝা গেল জিনিসটা? জি স্যার। আর কেন একবার ইউজ করলাম, এটা স্ট্যান্ডার্ড ফরম্যাট। আমরা তো নেট ফ্লো করতেছি, একটা ফর্মুলা ইউজ করে ইনফ্লো মাইনাস আউটফ্লো। যদি ইনফ্লো আমরা জানি কি, শুধু যদি আউটফ্লো হয় কি, শুধু যদি আউটফ্লো হয় কি হবে, নেগেটিভ, তাই না? তুমি এক মাসে শুধু টাকা খরচ করতেছো, টাকা আসতেছে না, তাহলে ক্যাশের অবস্থা কি হবে, নেগেটিভ হবে না? ঠিক আছে, Sir, তাহলে এই D কিন্তু তে, হ্যাঁ, হ্যাঁ বলো। sir, sorry, D তে more than equal to 0 কেমনে, isn't it supposed to be just equal to 0? একই কথা, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আমরা সবগুলো একই সাইন দেওয়ার জন্য আমরা এখানে একই জিনিস ইউজ করলাম। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ শিওর। স্যার এই -80টা কি রিপ্রেজেন্ট করতেছে আসলে? আচ্ছা, F1 এর ক্যাপাসিটি কত ছিল? F1 এর ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত? 80 টন স্যার। হ্যাঁ, তাহলে F1 থেকে আমি ম্যাক্সিমাম কত নিতে পারবো? 80। 80। হ্যাঁ, এটাই ইঙ্গিত করছে। আমার যদি এরকম থাকতো এখানে, কথার কথা, যে আমার এখানে, সরি আসতেছি, এটা বন্ধ করতে আমি, আমার যদি এখানে F1 থেকে আরো থাকতো এরকম, এখানে আরেকটা, এখানে আরেকটা, ঠিক আছে, তার মানে সবগুলো মিলে কত হবে ম্যাক্সিমাম? 80 টন। এর বেশি তো দিতে পারবো না, তাই না? না। এটাই বোঝাচ্ছে এখানে। সিমিলারলি ওইটা হচ্ছে 70। আর তোমার W1 এ কত W1 এ কত লাগবে? 60 চেয়ে কম দেওয়া যাবে না 60, বা তার চেয়ে আনব্যালেন্স হলে 60 যে বেশি হতে পারে, ঠিক আছে। জি স্যার। সিমিলারলি W2 তে কি হবে, 90। তাহলে আমার এখানে যেটা আসবে, রেজাল্ট যেটা আসবে সেটা কি হবে, দ্যাট শুড বি অ্যাট লিস্ট 90। আর ওখানে হচ্ছে ম্যাক্সিমাম -80। মাইনাস সাইনটা ক্লিয়ার কিনা বলো, এটা আমি দেখছি পরীক্ষা সঙ্গে কনফিউশন করো। একটা ইকুয়েশনের আছে গ্রেটার দেন, সেটা লেস দেন করতে চাই, ভ্যালু দুইটা কি হবে,
স্যার উল্টা যাবে। আমরা এখানে লিখি 1 is 1 আর 2 এর মধ্যে লিখি 1 is less than, sorry, 1, ঠিক আছে, is less than 2, ঠিক আছে না ইকুয়েশন? 1 তো 2 চেয়ে ছোটই হবে, তাই না? বাট আমি এই সাইনটা এখন চেঞ্জ করব, এটাকে আমি দিব গ্রেটার দেন, তাহলে দুইটা ভ্যালু কি হবে? স্যার -1। -1, হ্যাঁ, এটা হবে -1, এটা হবে -2। দেখো তো কোনটা বড়, -1 বড় না -2 চেয়ে? জি স্যার। হ্যাঁ, তো এই কারণে কিন্তু এখন সাইনটা, ওর জন্য আমরা এখানে কিন্তু ওইটা -80 লিখেছি, ঠিক আছে? আচ্ছা, এখন বলো অবজেক্টিভ ফাংশন কি হবে? এই ভ্যারিয়েবল ইনটু কস্ট, তাই না? তাহলে আমরা অবজেক্টিভ ফাংশন হচ্ছে সাম প্রোডাক্ট, অলরেডি আমরা কস্টই তো বার করবো, তাই না? যেখান থেকে যত টন নিচ্ছি সেটার সাথে কস্টের মাল্টিপ্লিকেশন। এখন যে অবস্থায় আছে, যদি এখান থেকে 1 টন, এখান থেকে 2 টন, এখান থেকে 3 টন, 4, এভাবে যদি নেই, তাহলে আমাদের টোটাল কস্ট হচ্ছে এত। এটাকে আমরা কি করব? মিনিমাইজ, এখানে লিখে রাখি মিনিমাইজ, ঠিক আছে? আচ্ছা, এই কিন্তু আমার ইনপুট হয়ে গেল। আমি আবার বলছি, ইনপুটের অ্যাডভান্টেজটা বুঝতে পারছো? এইখানে যে কাজটা হচ্ছে, এটা তো অটোমেটিক হচ্ছে না, ইনফ্লো আউটফ্লোটা আমাদের খুঁজে খুঁজে দেখতে হচ্ছে F1 থেকে কয়টা গেল, কি গেল, এটা সিস্টেমে কিন্তু এটা খুঁজে খুঁজে বের করে সে এই সামারি করে দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, যেমন আমার F1 থেকে যদি এরকম 10টা ইয়ে থাকতো, আমি ম্যানুয়ালি করতে গেলে হয়তো দেখলে একটা মিস হয়ে গেছে, কিন্তু আমরা নোটটাকে সামনে রেখে যদি লিখতে থাকি, তাহলে কিন্তু মিস হবে না, ঠিক আছে? প্রত্যেকটা এরর স্টার্টিং নোড, এন্ডিং নোড, ফ্রম টু করে পড়লাম। আচ্ছা, তাহলে এখন যাই আমরা স্যার আমরা এখানে ভ্যারিয়েবলের ভ্যালু গুলো কি যে কোনো দিতে পারতাম, ইচ্ছা মতো দিতে পারতাম? হ্যাঁ, আমরা কেন আগে আগে করেছি না, ভ্যারিয়েবল ভ্যালু এগুলো তো চেঞ্জ হবে। আমি 1 2 3 4 5 6 দিয়েছি আমাদের দেখার জন্য যে আমাদের ইকুয়েশন গুলো ঠিক আছে কিনা। আমরা আগে যে করেছি ভ্যারিয়েবল ভ্যালুগুলোতে আমরা আমাদের 0 দিয়েছি, 1 দিয়েছি, কিছু আসে যায় না। এখন এই ভ্যালুগুলো সে চেঞ্জ করে কি করবে? আমার অবজেক্টিভ ফাংশনটাকে মিনিমাইজ করবে, ঠিক আছে? আমরা যে ক্লাসে যেটা দেখালাম, এই যে ক্লজেট, এই দুই রকম ইয়ে বানাচ্ছে, তাই না? ক্লজেট বানাচ্ছে। তো আমরা ইনিশিয়ালি কি করেছিলাম? 0 1 1 2 এগুলো বসে চেক করেছিলাম না আমাদের ইকুয়েশন ঠিক আছে কিনা? আমরা সবগুলো 0 বসাতে পারি, কিছু আসা যায় না, ঠিক আছে? সিস্টেম তো ডিটারমাইন করবে যে ভ্যালুগুলা কি হবে। আচ্ছা, তাহলে আমরা এখন সলভারে যাই। এখন তোমাদের কাছে শুনবো কি কি ইনপুট দিব। সলভার সাম প্রোডাক্ট ফাংশনটা আবার একটু দেখানো যাবে কোন সেলগুলো নিয়েছি? সাম প্রোডাক্ট হচ্ছে তুমি, আমরা কি করতেছি, এইটাকে হ্যাঁ, বন্ধ করে নিই। আমাদের এখানে কি করব, এই ভ্যারিয়েবলটা ধরলাম এটা 1 আসবে, তাহলে 1 × 700 প্লাস 2 × 300 প্লাস 3 × 200, এটা তো করবো অবজেক্টিভ ফাংশন, তো এটা হবে। আচ্ছা, তা আমরা ওইভাবে লিখতে পারতাম, এই সেল ইন্টু এই সেল প্লাস এই সেল। আর আমরা যদি সাম প্রোগ্রামিং বলছিলাম কিন্তু তোমাদেরকে ক্লাসে, যেটা দেখেন এটা খুব একটা ইম্পর্টেন্ট ফাংশন। আমরা যেটা করব, এটাকে একটা অ্যারে হিসেবে ডিফাইন করলাম, ঠিক আছে? এটাকে একটা অ্যারে হিসেবে ডিফাইন করলাম এবং এটাকে একটা অ্যারে হিসেবে ডিফাইন করলাম, ঠিক আছে? সাম প্রোডাক্ট মানে কি? সাম অফ প্রোডাক্ট,
অ্যারে নাম্বার অ্যারের সাইজটা কি হতে হবে? দুইটা মাল্টিপ্লাই করলে সেম হতে হবে, একটাতে 5টা একটাতে 6টা দিলে হবে না, সেম নাম্বার থাকতে হবে। তাহলে আমরা কি বলতেছি? সাম প্রোডাক্ট। সাম প্রোডাক্ট মানে হচ্ছে সাম অফ প্রোডাক্ট। আগে কি করবে? সে 1 এর সাথে 700 মাল্টিপ্লাই করবে, তারপর 2 এর সাথে 300 মাল্টিপ্লাই করবে, তারপর এই সবগুলোকে সে যোগ করবে। কয়টা মাল্টিপ্লাই পরে কয়টা ভ্যালু হবে? 6টা ভ্যালু হবে, তাই না? 6টা Yes. ভ্যালুকে সে অ্যাড করবে। তো অ্যাড করলে সেটা তো আমাদের দরকার, সেটা তো আমরা চাচ্ছি, তাই না? এখন ক্লিয়ার? Yes, sir. তারপরে হেল্প মেনু থেকে দেখে নিবা, বা এক্সেল শেখার কোনো ব্যাপার না, গুগলে গেলে সার্চ দিলে অনেক রকম এক্সাম্পল পাবা, আমার চেয়ে বেটার বুঝতে পারবো এগুলো দেখলে। আচ্ছা, Yes, sir. Thank you. এখন হচ্ছে আমরা যাব কোথায়? ডেটা, বলো অবজেক্টিভ ফাংশন কি করব? এর পাশে নিয়ে আসি। কোন সেল? এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ। বাই চেঞ্জিং ভ্যারিয়েবল সেল কোন কি হবে বলো? একবার দিকে একবার নিচে হচ্ছে, বলো চেঞ্জিং সেলের কি হবে, অ্যাড্রেস কি হবে? ওই যে J4 to J9। গুড, আমরা এখান থেকে সিলেক্ট করে নিব এইভাবে, ঠিক আছে? এগুলো চেঞ্জ করব। কনস্ট্যান্ট কি হবে? একটা সহজ কনস্ট্যান্ট বলে দিই, এই ভ্যালুগুলা, এই 4টা ভ্যালু শুড বি লেস দেন ইকুয়াল টু এই 4টা ভ্যালু, তাই না? আমাদের ক্যাপাসিটি কনস্ট্যান্ট আছে না, একটা দিলাম অ্যাড। তারপরে কি হবে? এখন আসলে নোটগুলার কনস্ট্যান্ট, এই 5টা নোট না, এই 5টা নোটের ম্যাক্সিমাম ভ্যালু, ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু কি হবে? এই আমরা সাইন কি দিয়েছি এখানে, ইকুয়াল টু। এখন বুঝতে পারছি ইকুয়াল টু দেওয়ার সুবিধাটা কি? সবগুলো একই সাইন, আমি ওটা উল্টো লিখতে পারতাম, 3 ইজ লেস দেন ইকুয়াল টু 80। হ্যাঁ, বাট আমরা সাইনগুলো এক রাখতেছি যেন আমি একবার এটাকে ইনপুট দিতে পারি। আরেকটা জিনিস হচ্ছে, আমরা স্ট্যান্ডার্ড জিনিস ফলো করব, নেট ফ্লো ইজ ইনফ্লো মাইনাস আউটফ্লো, ঠিক আছে? আর কনস্ট্যান্ট কি হবে? এটা হবে কনস্ট্যান্ট। আচ্ছা, রেজাল্টের মধ্যে কিছু ঝামেলা আসতে পারে জিরোর জায়গায়, বাট অসুবিধা নেই, আমরা এই করব। আর কিছু, আর কোনো কনস্ট্যান্ট আছে? না স্যার। দেখো, যখন F1 থেকে আমি 80 টনের বেশি নিতে পারবো না, W1 এ 60 আসাই লাগবে, D তে কিছু রাখবো না, D তে শুড বি 0, তারপরে W2 তে 90 আনা লাগবেই। হ্যাঁ, এই তো দিস আর দ্য কনস্ট্যান্ট। তার মানে মনে রাখবা যে প্রত্যেকটা নোডের জন্য যদি আমার 50টা নোড থাকে, 50টা কনস্ট্যান্ট হবে নোডের জন্য, ঠিক আছে? আচ্ছা, তাহলে ওকে দিয়ে দেই, দিয়ে আমরা এখানে তাও একটু দেখে নেই, বেশি ছোট, এম কত? M12 না, M12। তবে ওই যে এখানে না লিখে যে ওখান থেকে পিক করে নিলে আর ভুল হওয়ার চান্স থাকে না। আচ্ছা, সিলেক্ট মেথড, মেথড কি হবে? সিমপ্লেক্স এলপি, ঠিক আছে? আমরা অপশনসে যাই একটু, অপশন তোমাদের দেখাই নাই। এই যে কনস্ট্যান্ট প্রিসিশন, ও তো কি করে, মানে ও ভ্যালু বাড়িয়ে 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 সে দেখতে থাকবে যে কি হচ্ছে, ঠিক আছে? তো এখানে এই প্রিসিশন এইটার মধ্যে হলে সে থেমে যাবে রেজাল্টটা, ঠিক আছে? এখানে আমাদের ওরকম একটা জিনিস আসতে পারে। স্যার এখানে 2 এর পর কি ম্যাক্স দিব না মিন দিব? কোনটা? ও সরি, আমি তো বুঝি, খেয়ালই করি না, কি দিব? মিনিমাম। মিনিমাম, হ্যাঁ, থ্যাংক ইউ। আমি তো খেয়ালই করি না যেটা ম্যাক্সে সেট করা আছে। আমাদের অবজেক্টিভ ফাংশন কি? ট্রান্সফরমেশন কস্টটাকে মিনিমাইজ করা, তাই না? আচ্ছা, দেখি অনেক সময় এটা গন্ডল করবো যে, ওকে সলভ দিই, সলভ। এখানে কিছু দেখাচ্ছে না, ঠিক আছে। অনেক সময় জিরোর জায়গায় এমন আসতে পারে 10 টু দি পাওয়ার -10 এরকম, টু দি -10 বা 12 এরকম চলে আসবে, যে প্রিসিশনের জন্য। হ্যাঁ, এরকম আসতে পারে, বাট ওইটা তুমি যদি ফরম্যাট করো, ওইটা আবার জিরোতে ফরম্যাট করে ফেলতে পারবে। তাহলে দেখো আমাদের কি হচ্ছে, 60, দেখো ভ্যালুগুলো কি হচ্ছে, দেখো F1 থেকে 30 যাচ্ছে W1 এ, F1 থেকে D তে যাচ্ছে 50, তাহলে কি F1 থেকে টোটালি কত যাচ্ছে? 80, ঠিক আছে? আচ্ছা,
W1 এ, আচ্ছা আমরা W2 টা দেখি। W2 তে কি আসতেছে দেখো, W2 তে আসতেছে D থেকে আসতেছে 50 আর F2 তে আসতেছে 40, তাহলে কত হলো 90। তাহলে দেখো ইকুয়েশন গুলো আমরা হয়েছে তো, স্যাটিসফাই করতেছে তো সবগুলা। কি ব্যাপার, চুপ কেন? খুব কঠিন কিছু? স্যার আমার তো অন্যরকম ভ্যালু আসছে স্যার। কত আসছে? ওই অবজেক্টিভ ফাংশন মিনিমামে 1100, আরো 9000 অ্যাড হয়েছে স্যার। হ্যাঁ হ্যাঁ, আরো 9000 অ্যাড হয়েছে স্যার ওই অবজেক্টিভ ফাংশনে। তুমি কজগুলো ঠিক লিখছো বা আমি কজগুলো ঠিক লিখছি কিনা জানি না। স্যার আপনার অ্যান্সারের সাথে আমারটা মিলছে। আমার যদি কজগুলো ঠিক, তুমি কজগুলো দেখো কজ ঠিক লিখেছো কিনা। কজগুলো ঠিক লেখা থাকলে ভুল হওয়ার এখানে কোনো তো আর সম্ভাবনা নাই। সব সব তো অলমোস্ট অটোমেটেড। ইকুয়েশন যদি ঠিক লিখে থাকো, তোমার এই জিনিসটা মিলছে। এই নেট ফ্লো যে 80 80 70 70 60 60 90 90, এটা এটা এইখানে কোনো ই আছে কিনা দেখো। জি স্যার, ওটা 80 80 70 70 আছে স্যার। তারপরে তোমার এখানে 9000 বাড়তেছে, হওয়ার তো কথা না। ওই যে স্যার ভ্যারিয়েবলের ভ্যালু গুলো ডিফারেন্ট স্যার। তাহলে কোথাও তোমার ভুল হচ্ছে না। আমাদের অবজেক্টিভ ফাংশন কি, কস্টটাকে মিনিমাইজ করা। এখন যদি বলো 119000, সেটা তো মিনিমাইজ হলো না। আর কেউ করেছো? কম্পিউটার নিয়ে কাজ করতেছে তাপ কেউ? আর পারতেছে স্যার, এখন মিলছে স্যার। এখন মিলছে? জি স্যার। না স্যার মিলার তো মিলেছে কোনো কারণ নাই কোনো। হ্যাঁ স্যার, আপনার সাথে মিলেছে অ্যান্সার। স্যার না, ও আমারটাও মিলেছে। গুড। আচ্ছা, তাহলে দেখো এই মেথডটার অ্যাডভান্টেজটা বোঝা গেল। আমরা তো খুব ছোট্ট একটা প্রবলেম, এরকম 50টা নোট থাকলে কি হবে, ওই F1 তে কি কি যাচ্ছে এগুলো লিখতে গেলে ভুল হতে পারে, বা নোডের রেসপেক্ট লিখলে ভুল হবে না। নোড জিনিসটা অনেক বড়, মানে অনেক বেশি ভিজিবল। F1 থেকে আমরা দেখবো কোথাও কোথাও যাচ্ছে। এই ফ্রম টু দিয়ে যদি করি, তাহলে এইটুকু জিনিস যদি আমরা ঠিক মতো করে ফেলতে পারি, তারপরে আমাদের কিছু, তারপর কি সবকিছু হচ্ছে অটোমেটিক। ইনফ্লো কত, মানে কয়টা ভ্যারিয়েবল এখানে আসতেছে, 5টা না 6টা আসলো আমাদের দেখার দরকার আছে না। সিস্টেম নিজেই ডিটারমিন করবে, সিস্টেম নিজেই ডিটারমিন করবে কয়টা ভ্যারিয়েবল এখানে এখানে আসতেছে। ফ্রম কয়টা ভ্যারিয়েবল এখানে আউটফ্লো হচ্ছে, কয়টা সিস্টেমে নিজে নিজে কাউন্ট করে ফেলবে। আমাদের এইটা এইটুকু করা লাগবে নোটগুলা। নোটের জন্য প্রত্যেকটা নোটের জন্য একটা করে ইনফ্লো আউটফ্লো নেট ফ্লো ইকুয়েশন, সেটা বেশি আমরা অবজেক্টিভ ফাংশনটাকে ইয়ে করবো, মিনিমাইজ করবো, মানে কনস্ট্যান্ট গুলো আমরা ওখান থেকে নিয়ে আসতেছি। ঠিক আছে? আচ্ছা, এখন একটা বলো, এইটা নিয়ে কারো প্রশ্ন থাকলে বলো। যা করলাম এখানে প্রশ্ন থাকলে বলো। আশা করি এটা তো খুব মানে না বোঝার খুব একটা কারণ নাই। আর যারা ঘুমাচ্ছ তারা তো বলবো না যে স্যার বুঝি নাই, তাই না? আচ্ছা, আমরা আরেকটু এই সেম কনসেপ্টে আরেকটা প্রবলেমে যাব। ওটা আরেকটু কি বলবো, আরেকটু কমপ্লেক্স, তাহলে বুঝবে যে নোডের থ্রুতে কেন দরকার। এটা একটা প্রবলেম যে আমি ফ্যাক্টরি হচ্ছে, এটা হচ্ছে শর্টেস্ট পাথ। এটা আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ট্রাভেলিং সেলসম্যানস প্রবলেম। এই ট্রাভেলিং সেলসম্যানের সমস্যা কি, একদিনে তার 20টা লোকেশন তার টাচ করা লাগবে, ঠিক আছে? 20টা দোকানে তার অর্ডার ইয়ে করা লাগবে, ওদের অর্ডারটা কালেক্ট করতে হবে। এখন 20টা দোকান, অনেক রকম রুট আছে না, 1 থেকে 10-এ গেলা, 10 থেকে 15-এ গেলা, 15 থেকে 20-তে গেলা, এইভাবে অনেকগুলো রুট আছে না। এন্ড কোন রুটে গেলে তোমার ডিস্টেন্স কাভার উইল বি মিনিমাম, এটা কিন্তু আমরা এলপি মডেল দিয়ে সলভ করতে পারি। এখানে খুব ছোট্ট প্রবলেম নিয়ে আসছি। 1 থেকে 6-এ যাব, ঠিক আছে?
ভ্যারিয়েবল কয়টা বলো, একটু এই ছবিটা দেখে বোঝার চেষ্টা করো যে পাথগুলো কি হতে পারে, ফ্রম টু তে আমরা কি লিখবো, কি হতে পারে, ওটা ওটা একটু চিন্তা করো। আচ্ছা আমি একটা একটা হিন্ট দিই। সাপোজ 1 থেকে 2 এটাকে আমরা বললাম x1, যদি আমরা x1 একটু ইউজ করবো না, x1 এর ভ্যালু কি হতে পারে? স্যার 1 অথবা 0। গুড, ভেরি গুড। এখানে কিন্তু এই ভ্যারিয়েবল কি হবে, বাইনারি টাইপ হবে। যদি পার্টটা ইউজ করি 1 হবে, পার্টটা ইউজ না করলে কি হবে, 0 হবে। ঠিক আছে, তাহলে আমাদের অবজেক্টিভ ফাংশন তো খুব সহজ, x1 ইন্টু 100 প্লাস x2। x1 x2 তো বলবো না, নোড 1 থেকে 2 নোডের হিসাবে আমরা ইয়ে করবো, বাট আলটিমেটলি কি হবে, ভ্যারিয়েবল কি হবে, বাইনারি ভ্যারিয়েবল। ঠিক আছে, যেটা 1 হবে, তাহলে ধরো আমি বললাম যে কথা কথা এটা হচ্ছে x1। হ্যাঁ, আচ্ছা কোন পার্টটা বলতো, এটা তো মুখোমুখি করা যায়। 1 2 3 5 6 1 2 3 স্যার 1 2 5 5 6 6 না, 1 2 3 5 6 হচ্ছে 290, এর চেয়ে ছোট হবে না। 1 2 5 6 এ 300, তাই না? yes sir 290 is জি small. স্যার। এটাই বললাম সে x2। তা আমরা তো ধরো দুইটা, একটা পাতিতে যাবো, এদের এক্সপানে যাবো, অথবা মানে 1 থেকে 2 তে যাবো, অথবা 1 থেকে 3 তে যাবো, তাই না? আচ্ছা এখন বলো টোটাল কতগুলো ভ্যারিয়েবল হবে, এটা একটু একটু চিন্তা করে বলা লাগবে। ফ্রম টু পার্সপেক্টিভে চিন্তা করো, তাহলে জিনিসটা বোঝা আরো সহজ হয়ে যাবে। ফ্রম নোড টু, টু কোন নোডে শেষ হচ্ছে। স্যার 9টা। 9টা কিভাবে? স্যার 1 থেকে মানে সবগুলা পাথওয়ে, যতগুলা পাথওয়ে কানেক্টেড হয় স্যার, এক নোড থেকে আরেক নোড। 9টা এখানে স্ট্রেট লাইন 9টা আছে, 9টা বলতেছো, দ্যাটস নট দ্য আনসার। দেখো কি হতে পারে, আবার বলছি ফ্রম টুর পার্সপেক্টিভে চিন্তা করো, তাহলে বুঝবা যে ভ্যারিয়েবল কয়টা হবে। এখানে কিন্তু কোনো অ্যারো দেওয়া নাই, ডিরেকশন কিন্তু দেওয়া নেই, তার মানে কি আমি 2 থেকে 3 তে যেতে পারি, অথবা 3 থেকে 2 তে যেতে পারি, তাই না? স্যার ভ্যারিয়েবল কি 8টা? ওরে আল্লাহ, আমি মাত্র কি বললাম, ফ্রম টু রেসপেক্টে তুমি চিন্তা করো। আর অ্যারো দেওয়া নাই কিন্তু, আমি কি 1 থেকে 2 তে যেতে পারি, 2 থেকে 3 তে যেতে পারি, তাই না?
আবার 1 থেকে 3 তে গেলাম, 3 থেকে তারপর 2 তে গেলাম। অসুবিধা আছে? এই পার্টটা মেবি ইয়ে হতে পারে, কোনো ডিরেকশন নাই কিন্তু। তার মানে কি বোথ সাইডে একবার 2 থেকে 3 আসলে দুবার আসবে। একবার আছে ফ্রম 2 to 3, আরেকটা আছে ফ্রম 3 to 2। বোঝা গেল জিনিসটা? তাহলে এখন বলো কয়টা ভ্যারিয়েবল হবে? 18টা। 18টা। আচ্ছা গুড, 18টা। বাট আমরা কমাতে পারি হচ্ছে স্টার্টিং নোডে। আমি যদি এক পাতে যাই, এখানকে আর ফেরত আসবো কি মনে হয়? না স্যার। না স্যার। তাই না? এটা যে পাতে যাই, এখান থেকে ফেরত আসলে কি এটা বোকামি। আমি 100 মাইল গেলাম, আবার 100 মাইল আসলাম, মানে টোটাল ডিস্টেন্স কাভার্ড ইজ 200 কিলোমিটার, বাট আমার ডিসপ্লেসমেন্ট কতটুকু হলো? 0 কিলোমিটার। তাহলে এটাকে আমরা একটা হিসেবে ধরতে পারি। 18টা লিখে করলে কোনো অসুবিধা নেই, কারণ সিস্টেম অনেক স্মার্ট, সে বুঝবে যে এটা আবার ব্যাক করবে না। আর আমরা যদি করতে চাই এটা আর কি কমবে বলো? সিক্স থেকে কখনো 4-এ যাবো, বা 6 থেকে কখনো 5-এ যাবো, নাকি 6-এ চলে আসলাম তারপরে 6 থেকে কোথাও মুভ করবো? তাহলে 4 থেকে No যদি sir. 6-এ আসি, একটা 6 থেকে কখনো 4-এ যাবো না, 5 থেকে 6 একটা। তাহলে এই 4টা কমাতে পারবে, বাট কমানোর দরকার নাই। যদি কনফিউশন থেকে 18টা দিয়ে করো, কোনো অসুবিধা নাই। সিস্টেম তো বুঝবে যে এইটুকু ডিসপ্লেসমেন্ট আমাদের কি হচ্ছে, এই ট্রাভেল হচ্ছে 200 কিলোমিটার, বাট ডিসপ্লেসমেন্ট হচ্ছে 0 কিলোমিটার, তাই না? এটা কম্পিউটার কিন্তু সেটা বুঝবে। যদি কনফিউশন থাকে, সবগুলার ডাবল করে নিবা। আচ্ছা, এটা অ্যাসাইনমেন্ট থাকলো কিন্তু। তাহলে কি করবা? ফ্রম একবার নোড 1-এর জন্য ফ্রম 2, নোড 2-র জন্য ফ্রম 2, নোড 3-র জন্য ফ্রম 2, হ্যাঁ, সবগুলা নোডের জন্য এই তোমরা কয়টা বললাম, 18 বা 14টা, যে কয়টা হয় লিখে ফেলবা। ঠিক আছে? তারপরে ডিস্টেন্স গুলো, যে আমি কস্টের মতন ডিস্টেন্স লিখবা। আর একইভাবে কি হবে, ইনফ্লো আউটফ্লো করে নেট ফ্লো। আচ্ছা, এখন নেট ফ্লোর কনস্ট্যান্ট কি হবে, না কোনো কনস্ট্যান্ট লাগবে না? আচ্ছা, নোড 1-এ কি হবে? কোন ইনফ্লো আছে না শুধু আউটফ্লো? শুধু আউটফ্লো স্যার। আউটফ্লো। x1 x2 ভ্যালু কি হবে? আইদার 0 অথবা 1, তাই না? যে কোনো একটাই তো ইয়ে হবে, থাকবে। যেটা আমরা লিখতে পারি প্রথমটা দুটো লিখে, বাট শুড বি গ্রেটার দেন ইকুয়াল টু কি হবে? -1, তাই না? দেখো কথাটা বুঝতে পারলা কিনা? স্যার একটু আবার বলবেন প্লিজ। F1 এর জন্য তুমি ইয়ে করো, ইনফ্লো আউটফ্লোর ইকুয়েশন লেখো, কি হবে? ইনফ্লো ইজ 0, তাই না? ইয়েতে খুঁজে পাবে কোথাও? হ্যাঁ স্যার, ইনফ্লো নাই, জাস্ট আউটফ্লো আছে স্যার। আউটফ্লো আছে, ঠিক আছে। এখন এই আউটফ্লোটার ভ্যালু কত হবে? কারণ ডিজিটাল ও আচ্ছা, x1 সো x2 সব স্যার হচ্ছে হ্যাঁ, বাইনারি। আউটফ্লো যেহেতু মাইনাস হবে, সো আইদার 1 অথবা 0, সো -1 হবে আর কি, যেটাই -1 হবে, দিচ্ছি। গুড। আচ্ছা, 6 এর জন্য কি হবে? স্যার ইনফ্লো আছে, কোনো আউটফ্লো নাই, সো +1 হবে খালি। +1। আর মাঝখানে গুলো কি হবে? স্যার সবগুলো Inflow 0 up to হবে। 0 হবে, গুড। 0 কেন, এক্সপ্লেন করো তো। স্যার ওই নোটটাতে তো থাকবে না, ওখানে গিয়ে আবার চলে যাবে তো। এক্স্যাক্টলি। কোন এই মাঝখানে কোনো যদি ইনফ্লো হয়, আউটফ্লো থাকতে হবে, তাই না? জি স্যার। 3-তে আসলো, ইনফ্লো হলো, আউটফ্লো হতে হবে, সেটা এখানে বসে থাকবে না। তাহলে মাঝখানে নোটগুলোর জন্য কি হবে? ফ্লো 0। সে 2-তে গেল না, তাহলে তো নেট ফ্লো 0। বাট ধরো আচ্ছা, আমরা কি করেছিলাম? 1 2 3 5 6, 4-এ তো ইনফ্লো নাই, আউটফ্লো নাই, তাহলে কি হচ্ছে? নেট ফ্লো কি হচ্ছে? 0। 5-এ কি হবে? ইনফ্লো আছে, সুতরাং আউটফ্লো থাকতে হবে 0। ঠিক আছে? তাহলে ফার্স্ট নোড আর লাস্ট নোড ছাড়া ফার্স্ট নোডে হবে কি, আমাদের ওখানে ফ্যাক্টরির মতন, ফ্যাক্টরি গুলো ছিল মাইনাস, শুধু আউটফ্লো আছে। আর
ইয়েগুলোতে আমাদের ডেস্টিনেশনগুলোতে কি হবে, শুধু ইনফ্লো আছে, তো ইনফ্লো মাইনাস আউটফ্লো করলে এগুলোতে পজিটিভ আসবে আর ওখানে কি আসবে, নেগেটিভ আসবে। তো কনস্ট্যান্ট আমরা কিন্তু ভ্যালু লিখছিলাম 60 80, এখানে কি লিখবো, এই যে ভ্যারিয়েবল ডিফাইন করলাম নোডের জন্য, কয়টা নোড এখানে, 6টা ইকুয়েশন লিখবো আলটিমেটলি, প্রত্যেকটা নোডের জন্য একটা একটা করে ইয়ে করে আর কি। তো গ্রেটার দেন ইকুয়াল টু বা ইকুয়াল টু কি লিখবো, F1 এর জন্য হবে শুড বি গ্রেটার দেন ইকুয়াল টু কি হবে, -1 -1। 2 এর জন্য কি হবে, 0 0। 3 এর জন্য 0, 4 এর জন্য 5 এর জন্য 6 এর জন্য হবে +1। 1 হ্যাঁ, তারপরে কি করব, এই যে ডিসিশন ভ্যারিয়েবল 14টা হলো আমাদের, তাই না, আমি 1 2 3 4 থেকে 14 বসিয়ে রাখি। স্যার আমি যদি আরো এবার- কমাই তাও কি ভ্যালু একই আসবে? যেমন হচ্ছে 4 থেকে 2 তে যেতে পারবে না আর 5 থেকে 3 তে যেতে পারবে না। না, যেতে পারে, তোমার স্যার, তো এটা তোমার তো এটা ম্যানুয়ালি করার দরকার নাই, দরকার আছে তোমার সে কষ্ট করার দরকার আছে? না স্যার। এটা তো প্রিটি সিম্পল, এত কমপ্লেক্স তুমি বুঝবো না যে আসলে কোন রুটে গেলে মিনিমাম হবে। বুঝতে পারছি স্যার। কিছু কিছু জায়গা হয়তো আমি বললাম যে 2 থেকে 4 এ গেলাম, তারপর 5 এ আসলাম, আবার এখানে কিন্তু 1 থেকে 2 তে গেলাম, 5 এ আসলাম, 6 এ, আরেকটা কিন্তু 1 থেকে 3, 3 থেকে 5, 5 থেকে 4। তার মানে কি অ্যারো নাই মানে কি, এটা বাই ডিরেকশনাল, এদিকে হতে পারে এদিকে হতে পারে, ঠিক আছে, এদিকে হতে পারে এদিকে হতে পারে, এর জন্য কিন্তু অ্যারো দেওয়া নেই। ওখানে কিন্তু আমাদের অ্যারো দেওয়া ছিল, আমরা যে প্রবলেমটা করেছি ওখানে অ্যারো দেওয়া ছিল না, F1 থেকে W1 অ্যারো, এখানে তো অ্যারো নাই, তার মানে কি যে কোনো ইয়েতে মুভ করতে পারি ইউনি ডিরেকশন, যে এখান থেকে এখানে যাবো, এটা থেকে এটাতে আসতে হবে। তুমি চিন্তা করো 20টা দোকান স্ক্যাটার্ড, ঠিক আছে, অপশন অনেক আছে না, তুমি একের থেকে 5 এ গেলা, 5-এর থেকে 6 এ গেলা, আবার কেউ বলেন আমি 1-এর থেকে 6 এ যাবো, 6 থেকে 5 এ আসবো, হতে পারে না? জি স্যার। তাহলে এই বোথ ডিরেকশনাল। হ্যাঁ, তা আমাদের এখানে তো ম্যানুয়ালি আমরা দেখতে যাবো না যে এটা তো, যেহেতু আমরা ভ্যালু দেওয়া আছে আর খুব অল্প, তাহলে তো আর অঙ্ক করার দরকার ছিল না। 290 আনসার বলে দিলাম, 100 + 50 + 40 + 100 290, এর চেয়ে কম ডিস্টেন্স কভার হবে না, সেটা তো উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে এটা কিভাবে ফর্মুলেট করব। এরকম 50টা নোট থাকলে তুমি বুঝবা যে কোনটা এলিমিনেট করবা কোনটা করবা না, দরকার নেই তো, সিস্টেম অটোমেটিক্যালি সেগুলো করে দিবে। তাহলে আমরা যে প্রথম 4টা এলিমিনেট করলাম ওটাকে একদম শিওর দেখে এলিমিনেট করে দিলাম। হ্যাঁ, এটা তো আর তুমি এটা তো ডিরেকশন দিয়ে দিতে পারো, এটা তুমি 1 থেকে শুরু করবে 1 এ ফেরত আসবা। না স্যার। আচ্ছা, তোমরা এক কাজ করো, দুইটাই দাও, অসুবিধা নেই, দেখবে এগুলো অবশ্যই তোমার ওখানে এই ফ্রম যদি হয় 2 আর 2 যদি হয় 1, দেখবে এটা অবশ্যই 0 আসবে, ঠিক আছে। আচ্ছা, প্রত্যেকটা তোমরা দুবারই করো, অসুবিধা নাই। তারপরে দেখবা রেজাল্ট যে আসবে তখন দেখবা যে এই 3 1 2 1 অবশ্যই 0 আসবে, 6 4 6 5 অবশ্যই 0 আসবে। কারণ আমি 6 এ চলে গেলে কি আবার ব্যাক করব, কি মনে হয়? 6 তো আমার ফাইনাল ওয়ার হাউস, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা অ্যাসাইনমেন্ট থাকলে এটা অ্যাসাইনমেন্ট করবা। আর হচ্ছে যে আচ্ছা, একটু বলো তো, এর আরেকটা কন্ডিশন ইয়ে করলাম যে আমার 4 টাচ করে তারপর 6 এ যেতে হবে, মানে 4ও যাওয়া লাগবে, শুধু 6 এ না, দুইটা ডেস্টিনেশন 4 + 6, তখন কি 4 এ কিছু দিয়ে তারপর আমরা ফাইনালি 6 এ চলে যাব। তাহলে এখানে কি চেঞ্জ করা লাগবে আমার কন্ডিশন? আচ্ছা, এটা অ্যাসাইনমেন্টের মধ্যে অ্যাসাইনমেন্ট থাকলো এটা, বাট ওইটা একটু চিন্তা করবা যে আমি যদি এরকম চেঞ্জ করি, একটু চেঞ্জ এখন করছি না, তোমরা ওইটা করার সময় বুঝবা যে আর কি কন্ডিশন অ্যাপ্লাই করলে যে আমি 4 এ যে টাচ করতেছি এটা আমি ম্যান্ডেটরি করলাম, ঠিক আছে। হতে পারে না যে তুমি এটা দুই জায়গায় যাবা বা 3 জায়গায় যাবা, ঠিক আছে। স্যার আমি কি একটা কোয়েশ্চেন করতে পারি? অবশ্যই। স্যার যদি এটা হয়, যদি আমার 4 টাচ করা ম্যান্ডেটরি হয়ে থাকে, তাহলে আমি কি বলে দিতে পারি না যে আমার 5 থেকে 6 এর জন্য যে ভ্যারিয়েবলটা ওটা ইকুয়াল টু 0 হওয়া লাগবে মাস্ট?
5 থেকে 5 থেকে 6 এটা যে বলে লাভ কি? যেটা তুমি একটা জিনিস তুমি ম্যানুয়ালি চেক করলা, দরকার আছে? এটা করে লাভ কি? আচ্ছা স্যার। হুম। আমি কি ওই এক্সেল শিটটা দিয়ে দিব তাইলে, যেটাতে আমি ওই আগের অঙ্কটা যে করলাম ইয়েস স্যার। ওটা দিবা? তোমাদের অ্যাসাইনমেন্ট থাকলে এটাকে তোমরা ওই ফর্মে ফ্রম টু তারপরে নোটগুলো লিখবা, ওইটা ফলো করলে বুঝে ফেলবা যে এটা কি করবা। প্লাস একটা অ্যাডিশনাল কন্ডিশন হচ্ছে কি, যে সে 4 টাচ করে 6-এ যেতে হবে। 4-এও তার কিছু কাজ আছে, সেটা করেছে, তারপর সে 6-এ যাবে। আমরা তো খুব ছোটই দেখতেছি, এই ফেডেক্স যে ওরা যে ডেলিভারি দেয়, ওরা কিন্তু এর মডেল ইউজ করে। ধরো 100টা প্যাকেজ নিয়ে যাচ্ছে, 100টা ডিফারেন্ট ডেস্টিনেশন, রাস্তা অনেকগুলো ডিফারেন্ট হতে পারে না? তুমি এখান থেকে বললাম যে মহাখালী যাবা, একটা হতে পারে সোজা ফার্ম গেট হয়ে চলে গেলে, আরেকটা হচ্ছে তেজগাঁতে গেলা, হ্যাঁ এরকম ডিফারেন্ট। আবার তেজগাঁর ভিতরে রাস্তায় যেতে পারো, অনেকগুলো অপশন আছে না? ওদেরও কিন্তু একই রকম অনেকগুলো অপশন আছে, সেই অপশনের বেসিসে তারা ডিসাইড করে যে শর্টেজ পাথ কোনটা। শুধু সেটা না, ওদেরটা আরো সফিস্টিকেটেড। সেটা হচ্ছে যে ওরা আরো যেটা করবে, ওরা ট্রাফিক দেখবে, কোন রাস্তাতে ট্রাফিক কনজেশন কিরকম, রিয়েল টাইম ডেটা দেখবে। এখন আমি ইউনিভার্সিটি থেকে শাহবাগ যেতে পারি, সবচেয়ে শর্ট রুট কি হবে? আমরা যে সেন্ট্রাল মসজিদের সামনে দিয়ে বেরিয়ে গেলে তারপর শাহবাগ চলে গেলাম, সবচেয়ে সহজ না? কি এর চেয়ে শর্টকাট রুট পাবার শাহবাগ যাওয়ার জন্য আইবি থেকে? নো স্যার। আচ্ছা, আরেকটা রুট কি হতে পারে? সেটা হতে পারে তুমি নীলক্ষেতে এসে তারপরে এদিক দিয়ে গিয়ে ঘুরে তারপরে গেলাম। এখন ওই ফেডেক্স কি দেখবে? যাক, আমরা তো অল্পের মধ্যে সীমাবদ্ধ, এইটাও তারা ইউজ করে, প্লাস এটার উপর অনেক অ্যাডিশনাল জিনিস তারা ইউজ করে। এখন শাহবাগে বিরাট জাম, তোমার যাইতে ওইটা ক্রস করলে 1 ঘন্টা, আর নীলক্ষেত দিয়ে যদি যাও তোমার লাগবে হাফ এন আওয়ার। তো কোনটা তোমার জন্য বেটার? নীলক্ষেতে চলে যাওয়াটা বেটার না? জি স্যার। হ্যাঁ, সুতরাং তারা কিন্তু শুধু এইটা না, এটার সাথে তারা এটার উপরে তারা আরো অনেক কিছু অ্যাড করে, তারা খুব সফিস্টিকেটেড সিস্টেম ইউজ করে। দেখি এরপরের ক্লাস যদি চান্স পাই এটা নিয়ে আরেকটু কথা বলবো। যাই হোক, এটা দিলে অ্যাসাইনমেন্ট থাকলো, করে সাবমিট করার দরকার নাই, নিজে করে নিজে শিখবা, ঠিক আছে? ওকে স্যার। জি স্যার। নেক্সট ক্লাসে আচ্ছা তোমরা যেটা করবা, সেটা হচ্ছে এই ফাইলটা তোমাদের মেইলে অ্যাটাচ করে রাখবো। আমি ক্লাসে র্যান্ডমলি একজনকে ডাকবো, যেন তোমরা নিজে মেইলে অ্যাক্সেস করে ফাইলটাকে ডাউনলোড করে দেখাতে পারো, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, এইখানে আমরা তো শর্টেস্ট পাথের অঙ্ক করলাম, আর যে অ্যাসাইনমেন্ট এটার শর্টকাট কি হতে পারে? তোমরা তো আমার চেয়ে বেটার জানো যে অ্যাসাইনমেন্টের শর্টকাট কি, মেথড ফলো করলে এটা শর্টকাট করা যাবে। আরেকজনকে বলে যে তুই করছিস, আমার কাছে পাঠিয়ে দে, ওইটাই তুমি আবার দেখায় দিলে, তাই না? বাট এই শর্টকাটে যেটা হবে, আলটিমেটলি তোমার লস হবে। এখানে শর্টেস্ট পাথে গেলে আমাদের আলটিমেটলি লাভ হবে। বাট তুমি যদি শর্টকাট মেথডে করতে চাও, যে ঠিক আছে আমি করলাম না, আরেকজন তো করতেছে, কারোটা নিয়ে সাবমিট করে দিই, তোমার লার্নিং হবে না। প্লাস পরীক্ষা কিন্তু কিছু ট্রিকি প্রশ্ন থাকবে, আগে বলে দিলাম। এই যে অ্যাসাইনমেন্ট গুলো করছে, এগুলো রিলেটেড কিন্তু প্রশ্ন থাকবে। সুতরাং তুমি যদি ঠিক মতো না বুঝে থাকো, তাহলে কিন্তু প্রশ্ন আনসার করতে পারবে না, ঠিক আছে? তোমরা খুব টায়ার্ড? নো স্যার। তার একটা ছোট্ট জিনিস দেখাতাম, যে মানে এলপি অ্যাপ্লিকেশন কত ইন্টারেস্টিং হতে পারে।
আর 2 মিনিট, বেশি নিব না। জি স্যার। ফাইলটা কোথায় রাখি? দেখা যাচ্ছে ওয়ার্ডের একটা ফাইল। ইয়েস স্যার। লেখাটা পড়া যাচ্ছে নাকি একটু বড় করব? পড়তে পারো তো কথা। ইয়েস স্যার, পড়া যাচ্ছে। আমি তো চোখে কম দেখি, তোমার তো চোখে কম দেখো না। পড়ো। বোঝা গেল কি করতেছে, কি করবে? ফায়ার স্টেশন বসাবে, ঠিক আছে। কতগুলা নেইবারহুড? 11টা, তাই না? আচ্ছা, 11টা তো বসাতে পারে, কস্ট উইল বি হাই, তাই না? 11টা। আচ্ছা, কন্ডিশন হচ্ছে যে আমি যদি সে 1-এ বসাই, 1-এর সাথে আমার কমন বর্ডার কোনটা কোনটা আছে? 2, 3, 4, তাই না? তাহলে আমি 1-এ বসালে এই 3টা তার লাগবে না, 1 থেকে আমি 3টা কভার করতে পারবো। আমি যদি 8-এ বসাই, 5 টাকা বড়। 5, 6, 7, 9, 10, ঠিক আছে। তাহলে আমরা কোথায় কোথায় বসালে আমাদের কস্ট উইল বি মিনিমাম বা নাম্বার অফ স্টেশন উইল বি মিনিমাম? এখানে কিন্তু কস্টও নাই, ডিস্টেন্সও নাই, শুধু হচ্ছে নাম্বার অফ স্টেশন। তাহলে কি হবে? স্যার 9 আর 4 বসিয়ে দিল কেন? হ্যাঁ হ্যাঁ, 4 আর 9 এ বসালো কেন? আমি সলিউশন তো সিস্টেম করে দিবে, আমার ওগুলো ভ্যারিয়েবল কি হবে? এগেন বাইনারি যদি বসাই 1, না বসালে কি হবে? 0। তাহলে আমি x1 x2 করে x11 পর্যন্ত করলাম। এই এই সামটাকে কি করতে হবে? মিনিমাইজ করা লাগবে। x1 প্লাস x2 প্লাস x3 আপ টু x11, এই টোটাল সামটাকে কি করব? এটা কিন্তু টু ফর্ম ট্রু দিয়ে না, এটা কিন্তু আমাদের ওই ওল্ড কনসেপ্টে যেতে হবে, ঠিক আছে। তারপরে কি হবে? কন্ডিশন কি হবে? যেমন আমি একটা কন্ডিশন 1 প্লাস 4 প্লাস 3 প্লাস 2, এখানে কয়টা হবে? এই x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4, এখানে যে কোনো একটা ভ্যালু কি হবে? 1 হবে, তাই না? এরকম প্রত্যেকটা ধরে যদি 2-তে বসাই তাহলে কোনগুলো মিলে আমার 1 হবে, 5-এ বসালে কোনটা কোনটা মিলে আমার 1 হবে, 3-তে বসালে কোনটা কোনটা মিলে আমার 1 হবে। আমরা সবগুলো পসিবল লিখবো, সিস্টেম বের করে দিবে যে কোন কম্বিনেশন আমার ওই যে x1 প্লাস x11 পর্যন্ত টোটালটা ইজ মিনিমাম। বোঝা গেল? জি স্যার। তাহলে এটা ট্রাই করো যে পারো কিনা নিজে নিজে।
কনস্ট্যান্ট গুলো বোঝা গেল তো? কনস্ট্যান্ট কয়টা কনস্ট্যান্ট হবে? 11টা কনস্ট্যান্ট আসবে, কিন্তু ওয়ানে যদি বসায় তাহলে কি কভার হয়ে যাচ্ছে? এই চারটা মিলে ইকুয়াল টু 1 হবে। 2 তে বসালে x2 প্লাস x5 প্লাস x3 প্লাস x1 এর মধ্যে যে কোনো একটা 1 হবে, শুড বি ইকুয়াল টু 1। এভাবে ইকুয়াল টু 1 করে আমরা, আচ্ছা এখন একটা সমস্যা হতে পারে, ইকুয়াল টু করবো গ্রেটার দেন ইকুয়াল টু করবো, এটা একটু চিন্তা করবে, ঠিক আছে? ইকুয়ালিটি তো করতে পারো, বাট গ্রেটার দেন সাইনটা লেস দিলে তো হবে না, লেস দিলে তো 0 চলে আসবে। গ্রেটার দেন দেবো কিনা, গ্রেটার দেন লাগবে না, এটা একটু চিন্তা করবে, ঠিক আছে? স্যার তাহলে ক্লাস শেষ করি। এখানে আরো ইন্টারেস্টিং প্রবলেম আছে, যেটা আমরা নেক্সট ক্লাসে আলাপ করবো। অনেক বেজে গেছে, আমি খেয়াল করিনি, 9টার উপরে বাজে। কি আরেকটু দেখতে চাও? সলিউশন নিয়ে কথা বলবো না, শুধু প্রবলেমটা নিয়ে কথা বলি। আরেকটু বলি তাহলে, তোমরা কি বোর্ড হচ্ছে না তো? মানে আমি এলপি অ্যাপ্লিকেশন মানে কত জায়গায় যে অ্যাপ্লাই করা যায় সেটা নিয়ে একটু ইয়ে করতেছি, বাট আমরা ছোট ছোট প্রবলেম এগুলো। আচ্ছা, এখানে কিন্তু একটা ইয়ে আছে যে একটা ব্যাংকে তারা পার্ট টাইম তারা ইয়ে করে, হায়ার করে, ঠিক আছে, বেসড অন দ্য রিক্রুটমেন্ট। ওদের কতজন ফুল টাইম টেলার আছে? 12 জন। বাট দেখো এই 11 থেকে 12টা পর্যন্ত কজন লাগতেছে? 14 জন। তাহলে হায়ার করা লাগবে। হায়ারের কিছু কন্ডিশন আছে, ঠিক আছে? যেমন কাউকে যদি হায়ার করে তাকে কি 4 ঘন্টা কাজ করতে দিতে হবে, এর কম কম দিলে হবে না। 4 ঘন্টা হায়ার করে তাকে 4 ঘন্টার জন্য রাখতে হবে। তুমি মানে এখানে যদি হায়ার করো, কাউকে হায়ার করে তাকে 4 ঘন্টা দিতে পারবা? পারবে না, কারণ 5টার সময়, 4টা থেকে 5টা পরে কাজ শেষ। সুতরাং এই স্লটে কাউকে হায়ার করতে পারবা না। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে ভ্যারিয়েবল কয়টা হবে, কি হবে, কখন কখন হায়ার করতে হবে, এবং কে কে অ্যাভেলেবেল থাকবে। নাম্বারটা কি হচ্ছে, আমাদের নাম্বারটা শুরু থেকে টু স্লট যতগুলা ফুল টাইম বা পার্ট টাইম মিলে কি হবে, অ্যাটলিস্ট 18 হতে হবে। আচ্ছা, ইকুয়াল টু দিলে হবে কি মনে হয়? ইকুয়াল টু দিলে তো মেলানো যাবে না, সলিউশন পাওয়া যাবে না, এটা হতে পারে। সুতরাং অ্যাটলিস্ট রিডান্ডেন্ট থাকতে পারে, কিন্তু কম থাকলে হবে না। আর এমন ভাবে নিতে পারবো না যে সবগুলো স্লটে একদম এক্সাক্ট নাম্বার ম্যাচ করে করে করবো, ওটা তো সম্ভব হবে না, ঠিক আছে? রিডান্ডেন্সি থাকতে পারে, বাট আমাদের যেটা বললাম যে এর চেয়ে কম নিলে হবে না। আর ইকুয়াল টু দিলে হয়তো সলিউশনই পাবো না। আমি 1 থেকে 18 জন, 2 থেকে 3 তে 17 জন, মিলবে না হয়তো বা, ঠিক আছে? স্যার তাহলে গ্রেটার দেন হবে। হ্যাঁ, গ্রেটার দেন দিতে হবে, যে দিস ইজ দ্য লিস্ট। এটা তো ফুলফিল করবে, এর চেয়ে বেশি থাকবে, এর চেয়ে কম হলে চলবে? চলবে না। আর এখানে কিছু কন্ডিশন আছে, তারপর পেমেন্ট আছে, ঠিক আছে, মডেল ডেভেলপ করা আছে। আরেকটা হচ্ছে দেখো, এটা দেখো একটা যে লোন নিব আমরা, ঠিক আছে, আমাদের প্রজেক্টের ক্যাশ ফ্লো আছে, ঠিক আছে, এগুলো আমাদের আছে। এখন দুটো নিতে পারি, লং টার্ম লোন নিতে পারি 10 ইয়ার্স এর জন্য, ইন্টারেস্ট রেট হবে 7%। আর শর্ট টার্ম নিতে পারি, প্রত্যেক বছর নিলাম কত, শর্ট টার্ম লোনের ইন্টারেস্ট বেশি হবে 10%। লং টার্ম লোনের সুবিধা হচ্ছে সরকার ইন্টারেস্টটা পে করবো, আর লাস্টে গিয়ে আমরা এই লোন অ্যামাউন্টটা ইয়ে করব, ফেরত দিব। বাট শর্ট টার্মে কিন্তু কি হবে, যে আমি এই 2007-এ 1 লাখ লোন নিলাম, 2008-এ আমার পেমেন্ট কি করা লাগবে? 1 লাখ প্লাস ইন্টারেস্ট
যা আসে সেটা, ঠিক আছে? তাই এই যে এতগুলো 10টা বছর আমাদের কি 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 কম্বিনেশন করলে টোটাল ইন্টারেস্ট গুলি মিনিমাম? আমি আমি কি লং টার্ম, আর লং টার্ম লোন ফার্স্টে ইয়ে থাকবে না, কারণ 10 বছরের জন্য, ঠিক আছে? সিম্পল রাখার জন্য আমি এটা 10 বছর, আরো অনেক রকম অল্টারনেটিভ দিতে পারতাম বোঝার জন্য। যদি লং টার্ম লোন নেই তাহলে কখন নিব? ফার্স্ট ইয়ারে নিব। শর্ট টার্ম কি করতে পারি? প্রত্যেক ইয়ারেই নিতে পারি। তাহলে এখানে কোন কম্বিনেশনে কত টাকা লোন নিব সেটা আমাদের ক্যালকুলেশন দিতে হবে, যেন আমাদের কি হয়, আমাদের সবগুলা কন্ডিশন মিট আপ করা লাগবে, ঠিক আছে? কন্ডিশন মিট আপ করে আমার ইন্টারেস্ট রেট শুড বি মিনিমাম, সেটা আমরা কিভাবে ইয়ে করব। ওকে, অনেকগুলো ইয়ে দেখালাম, বাট পরে আরো দেখাবো, ক্লাস পাওয়া যাবে না। তো ডিফারেন্ট টাইপের দেখালাম কিছু, যে এলপির অ্যাপ্লিকেশন। তাহলে মনিটর, আমি ওই ফাইলটা তোমাদের কাছে, হ্যাঁ, এক্সেল ফাইলটা এটাও পাঠাই, ওয়ার্ডের ফাইলটা পাঠাই, দেখতে পারো যে আমি এত কুইক বলছি, পড়লে বুঝবে যে আসলে প্রবলেমটা কি, এবং আমরা এখানে এলপি অ্যাপ্লাই করব কিভাবে করবো, তো সবগুলো তো বুঝবা না, বাট মাথায় এটা রাখলে আমরা এলপি দিয়ে সলিউশনে আসতে পারি, যেন আমরা অবজেক্ট কিভাবে ওই যে হায়ারিং এর সময় কস্ট কমানো, তারপর আমাদের ফায়ার স্টেশনের নাম্বার অফ স্টেশন কমানো, মানে কস্ট কমানো, তারপরে যে লোন বিভিন্ন কম্বিনেশন নিলে এক এক রকম ইন্টারেস্ট এক্সপেন্স, কোন কম্বিনেশনে কোন বছরে কত লোন নেবো যেন আমার ইন্টারেস্ট এক্সপেন্স হয় মিনিমাম হয়, ঠিক আছে? কোনো প্রশ্ন? নো স্যার। বাবা, কমতে কমতে 66, গুড। এক সেকশন নাকি? যাক, এটা হচ্ছে ক্লাস দায়িত্ব তোমাদের, না করলে কোনো না কোনো ভাবে এটা একটা এফেক্ট পাবাই পরীক্ষার সময়। আমাদের আমাদের এই চ্যাপ্টারটা স্যার আপনার ওই অ্যান্ডারসনের বইয়ের কোন মানে কোন চ্যাপ্টার একটু বলা যাবে? এইটা বলা মুশকিল হবে, এত মানে এত ডিফারেন্ট জায়গাতে এগুলো ইয়ে করা। এটা অ্যান্ডারসনের মানে কি, কোন জিনিসটা জানতে চাচ্ছ? মানে যে বইয়ের রেফারেন্স চাচ্ছ কিসের জন্য বলো? না মানে স্যার এক্সেল টেক্সেল মনে করেন, তাহলে বইটা আর কি ফলো করে বই থেকে আর কি ভাবে আর কি না, এক্সেলটা আমি পাঠিয়ে দিচ্ছি, এক্সেলটা আমি পাঠিয়ে দিচ্ছি। আর অন্যগুলো তোমরা এক্সেলটা কিভাবে সাজাবা নিজের মতো তোমরা চিন্তা করা লাগবে। সবগুলো যে নেট ফ্লো দিয়ে হবে নেসেসারিলি, ঠিক আছে? আমরা যে যে শর্টেজ পাথ ওইটা নেট ফ্লো দিয়ে হবে, কিন্তু এই কি বলে ফায়ার স্টেশন নেট ফ্লো হবে না, ফর্ম টুর কিছু নাই ওখানে। তোমার বুঝতে হবে যে কোন কোন জায়গায় কোন জিনিসটা অ্যাপ্লিকেবল। আমরা ডিফারেন্ট মেথড শিখলাম, কোনটা কোথায় অ্যাপ্লিকেবল সেটা বুঝতে হবে দেখে দেখে, ঠিক আছে? তাহলে মনিটর তোমার কাছে আমি পাঠাই, তুমি সবাইকে দিয়ে দিও, হ্যাঁ? ওকে স্যার। তাহলে ক্লাস